আদিল মির্জাস বিলাভড লিখেছেন নাবিলা ইশক পর্ব ২। কদিন ধরে রোজার জীবনে আবার আগের মতোই চলছে। যেন হঠাৎ করে তাদের জীবনে আগমন নেওয়া আদিল মির্জার নজর তার ওপরে কখনো পড়েইনি। সবাই তার ক্ষুদ্র পরিকল্পনা ছিল মাত্র। মুর্শে থাকা হৃদয় শান্ত হয়ে গিয়েছে। মাথার ভেতরে উল্টাপাল্টা বাজে রকমের চিন্তা ভাবনাগুলো সরেছে। হালকা লাগছে বেশ। চিন্তামুক্ত মানুষ অনেকটা মুক্ত পাখির মতো হয়। রোজা এখন পাখি, আকাশে উড়ে বেড়ানো স্বাধীন পাখি। দম বন্ধ অনুমতি থেকে পালাতে পেরে কিছুটা চঞ্চল হয়েছে মন। হৃদিকে অনেক সময় দিচ্ছে। ওর আবদারগুলো বিনা সংকোচে পূরণ করার চেষ্টা করেছে। যেমন স্কুল থেকে ফিরেই হৃদি কার্টুন দেখতে চাইতো। ৮ ঘন্টার মতো কার্টুন দেখতে দিয়েছে। তারপর গোসল করিয়ে দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছে। রীতি যখন ঘুমোয় ওই সময়টায় রোজা পছন্দের বই পড়ে। ফ্যান্টাসি ধাঁচের উপন্যাস পড়তে তার ভালো লাগে। এখন যেটা সে পড়েছে এটা ফ্যান্টাসি জনরার। ভ্যাম্পায়ার জগৎ নিয়ে এত চমৎকার বই রোজা আগে পড়েনি। খুব মন দিয়ে পড়েছিল বলেই সময়ের কথা খেয়াল থাকলো না। আশপাশ ভুলে বসল। হঠাৎ অনুভব করলো কারো অস্তিত্ব। পাশে ফিরে তাকাতেই আশ্চর্যিত হলো। রীতি পুতুল হাতে দাঁড়িয়ে আছে চুপচাপ। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে জানা নেই। কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছে বাচ্চাটা। বইটা রেখে দ্রুত উঠে দাঁড়ালো রোজা। কোল থেকে তুলে নিয়ে নিশ্চিন্ত হয়ে সামনে জিজ্ঞেস করে গেল, কখন উঠলে সোনা? এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে, ডাকুনি কেন? রীতি হাসল। দুহাতে রোজার গলা জড়িয়ে বলল, ডিস্টার্ব করতে চায়নি। রোজা আহত হলো, এমনভাবে চেয়ে বলল, প্রসঙ্গ যদি আমার রীতি শোনার, তখন আমি কখনোই ডিস্টার্ব ফিল করি না, কখনোই না, পারবই না, বোঝা গেল? রীতি খিলখিল করে হাসল, আরও গাঢ় করে আঁকড়ে ধরল রোজার গলা। দেন আই ওয়ান্ট টু ডিস্টার্ব ইউ ফর মাই হোল লাইফ। রোজা থমকায়, বিচলিত হয়। আরও গভীরভাবে জড়িয়ে ধরে ছোট্ট শরীরটা। ভিতরে দীর্ঘশ্বাস পেলে সে আশা রাখছে, আর 2 বছর পেরোলে মেয়েটা সামান্য বুঝতে শিখবে। তখন এমন আবেগিক অনুভূতি মুছে যাবে। হয়তোবা তখন রোজা সরে এলে দুঃখ পাবে না, 2 দিন বাদে আর মনে রাখবে না। এমন ভাবতেও কেমন যেন দম বন্ধ হয়ে আসছে রোজার। তার এত আদরে মিষ্টি রীতির সাথে কেন সবসময় আর দেখা হবে না, কথা হবে না, তা কল্পনায় আনলেও অসহায় হয়ে ওঠে রীতি। ঘড়ির কাঁটা তখন 6টা পেরিয়ে সূর্য ডুবেছে। অন্ধকার হয়ে এসেছে বাইরেরটা। হৃদিকে নিজ হাতে নাস্তা করিয়ে পড়তে বসিয়েছে রোজা। মেয়েটা কার ব্রেইন পেয়েছে কে জানে, ভীষণ শার্প। পড়াশোনায় বড় চতুর, একবার পড়লে অনেক কিছু মনে রাখতে পারে। অথচ ছোটবেলায় তাকে তার বাবা 1 সপ্তাহ 3 বার পড়ালেও মনে রাখতে পারত না সে। ভুলে যেত দেখে বারবার পড়তে হতো। এমনও হয়েছে শতবার পড়েও পরীক্ষার সময় গিয়ে মুখস্থ পড়া ভুলে গিয়েছে। আর এই বাচ্চাকে দেখো। রীতি তখন ভীষণ মনোযোগ দিয়ে পড়ছে। ঘন্টাখানেক ধরে চেয়ারে বসেই পড়ছিল। কোনো রকমের বায়না করেনি। হঠাৎ কি হলো কে জানে, চেয়ার থেকে নেমে এসে দাঁড়ালো রোজার সামনে। কোলে চড়ে তারপর নাকি ও বাকি পড়াশোনা করবে। রোজা অসহায় হয়, আনন্দও পায়। 2 হাতে তুলে নিয়ে কোলে বসালো। তার হাতে দুপুরের ফ্যান্টাসি ঝর্ণার বই। বেশ মোটা তাজা বই। সবে রোজা 200 পৃষ্ঠায় আছে, 400 পৃষ্ঠা বাকি। রীতিকে পড়ানোর ফাঁকে ফাঁকে একটু একটু করে পড়ছিল। অসময় মরিয়ম বেগম এলেন ট্রে হাতে। দুধ জুস এনেছেন। দুধ রেদির জন্য, জুস রোজার জন্য। তবে দুধ রেদি খেতে পছন্দ করে না, ভীষণ অপছন্দনীয় বলে যায়। রোজাকে ভীষণ কষ্ট করতে হয় 1 গ্লাস দুধ খাওয়াতে। আজও ব্যতিক্রম নয়। খাবো এক শর্তে। রোজা অসহায় মুখ করে বলল, তবে শুনি। তুমি আমার জন্য ডিনার বানাবে? বলো বলো বানাবে। না হলে আমি কিন্তু রাতেও খাবো না, এখন মিল্কও খাবো না। এমন বায়নাই আজ নতুন নয়, আগেও করেছে। রোজা বাধ্য হয়ে নিজ হাতে রেঁধে খাইয়েছেও। অথচ এই বাড়িতে সুনামধন্য শেফ আছে, সেই রাতে, যার হাতের রান্না অমৃত, খেলে পেট ভরবে মন নয়। অথচ এই বাচ্চা নাকি তার হাতে রান্না পছন্দ। যেখানে রোজা বরাবরই রান্নাবান্নায় এসে সাধারণ। রীতি 2 হাতে রোজা কোমর চড়িয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো মুখ করে ফের আবদার করল, স্নো হোয়াইট, ওয়ান্ট ইউ কুক ফর মি? সি, আই এম সাচ এ সুইট গার্ল। রোজা ফিক করে হেসে বলল। রীতির টান টান নাকের ব্রিজে ঠোঁট ছুঁয়ে দিয়ে ওর কোমরে কাঁদো কাঁদো দিয়ে মজার ছলে প্রশ্ন করল, কি বলেছে তুমি সুইট গার্ল? রীতি হেসে কড়াকড়ি খাচ্ছিল। হাসার ফাঁকে বলল, মাই ড্যাডি। রোজা কথা বাড়ল না, কাঁদো দেওয়া বন্ধ করলো। হেসে একদম দুর্বল হয়ে গিয়েছে মেয়েটা। চোখের কোণে জল জমেছে। রোজা ওর চোখ দুটো মুছিয়ে কোল থেকে নামালো। রাত ঘনিয়ে আসছে। এই সময়টা তার ফেরার সময়। এখন রাতে বসলে সে বাসায় ফিরবে কখন? আজও বুঝি দেরি হবে। কি খেতে চাই আমার প্রিন্সেস? রীতি মিনমিন করে, এগ ফ্রাইড রাইস উইথ চিকেন নাগেটস। রোজা পড়া করে দীর্ঘশ্বাস পেল। আজ তার ফিরতে দেরি হবেই। রান্নাবান্না শেষ করে ওকে খাইয়ে খাইয়ে ফিরতে ফিরতে রাতের কয়টা বাজবে কে জানে।
অসহায় সে এক্ষুনি কল করে বসায় বাসায় জানাতে ব্যস্ত হলো। বাসায় জানিয়ে রীতিকে নিচে নামালো সে। সিঁড়ি বেয়ে নামলেই বাম সাইডে বড় লিভিং রুম, ডান সাইডে কিচেন। রীতিকে লিভিং রুমের সোফায় বসে টেলিভিশন চালু করে দিল, ছাড়লো ওর পছন্দের ডিজনি মুভি। এরপর সে এলো রান্নাঘরের দিকে। রান্নাঘরটা বিশাল বড় আর আধুনিকতার ছোঁয়া। মারিয়ম বেগম সহ আরও দুজন উপস্থিত হয়েছেন ইতিমধ্যে। একজন বয়স্ক মহিলা, বয়স আনুমানিক 40। ওনার নাম শাপলা, অন্যজনের নাম সম্ভবত নীরা, বয়স কম। এই 22 হবে। মারিয়ম বেগমের বড় মেয়ে সাহায্যের জন্য মাঝে মধ্যে আসে মায়ের সাথে। শাপলা বেগম কুকিং অ্যাপ্রনটা এগিয়ে দিয়ে রোজা চটপট তা পরে নিল। কাজে ব্যস্ত হয়ে পড়ল। মরিয়ম বেগমের কাছাকাছি থেকে সাহায্য করছেন। শাপলা বেগমের যাওয়ার সময় হয়ে এসেছে, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। রোজার আর কোথাও খেয়াল হলো না। হঠাৎ রীতির বিরক্ত হওয়া কণ্ঠ ভেসে এলো, উফ, ইউ আর সো অ্যানোয়িং, গেট লস্ট, জাস্ট গেট লস্ট। তুলোর মতো নরম নিষ্পাপ রীতিকে দেখে অভ্যস্ত রোজা এরকম ভুলেই বসেছিল। এই মেয়ের মেজাজটা মোটেও ভালো না। অল্পতেই বিরক্ত হওয়া, রেগে যাওয়ার মতো সমস্যা আছে। প্রথম প্রথম যখন ও ওর নানি হিসাবে এসেছিল তখন তো ও কত ছোট ছিল, অথচ তখনই ওর মেজাজের সামনে রোজাকে বাজেভাবে পড়তে হয়েছে। এই মেয়েকে সামলাতে, ওর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতেই 2 মাসের মতো লেগেছিল। এখন তো একেবারে মেজাজের পাহাড় করে রেখেছে, কাউকেই তেমন একটা সহ্য করতে পারে না। রোজার মনে হয় রীতি একেবারে আদিল মির্জার মেজাজ পেয়েছে। আদিল মির্জাকে হাতে গোনা যে কয়বার দেখেছে, বেশিরভাগ সময়ই হয় কাউকে মারছিল, না হলে কাউকে ধমকাচ্ছিল। তার রক্ত আর কেমন হবে? নিশ্চিত বাবার প্রতিচ্ছবি হয়ে উঠবে দিনকে দিন। এখন ধমকাচ্ছে কাকে ভাবতে ভাবতে রোজা দ্রুত কদমে রান্নাঘর ছাড়ল। পেছনে মারিয়ম বেগমও ছুটেছেন যখন পাশে মেয়েকে দেখতে পেলেন। রীতি চোখ মুখ কুচকে তাকিয়ে আছে নীরার দিকে। নীরা দাঁড়িয়ে আছে হতভম্ব হয়ে, অপমানিত বোধ করেছে সম্ভবত। কেমন ঠোঁট কাঁপছে মেয়েটার, চোখ দুটো ছলছল করছে। রোজা দ্রুত এগোলো। কি হয়েছে? নীরাকে মারিয়ম বেগম সরিয়ে আনলেন দ্রুত। কার দোষ জানার প্রয়োজন বোধ করলেন না। ছটপট গলায় মাপ চাইলেন। ও বুঝতে পারেনি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। রোজা কাছে গেল হৃদির, মাথা ছুঁয়ে প্রশ্ন করল, বিরক্ত হয়েছ? স্নো হোয়াইট, আই টোল্ড হার টু স্টার্ট আপ, কিন্তু ও শুনল না। কথা বলেই যাচ্ছে, প্রশ্ন করেই যাচ্ছে, ভালো লাগে না। মারিয়ম বেগম আতঙ্কে নীল হয়ে গেলেন। কোনো রকমে মাপ চেয়ে আজকের জন্য মেয়েকে নিয়ে বেরোতে উতলা হলেন। রোজা আর থামল না। দুয়ারে তখন বডিগার্ড দাঁড়িয়েছিল। নামটা ঠিক জানা নেই রোজার। ভদ্রলোক গম্ভীর মুখে মারিয়ম বেগমের উদ্দেশ্যে বললেন, ওনাকে আর আনবেন না। মারিয়ম বেগম মাথা দোলালেন সামনে, মুখেও জানালেন আনবেন না। তখন ভয়ে নীরাও সামান্য কাঁপছিল। রোজা অসহায় হয়ে তাকালো আসল কালপিটের দিকে। কালপিট যেমন মিষ্টি অবলা হাসতে হাসতে রোজার দিকে চেয়ে, আমার ক্ষুধা লেগেছে, আর কতক্ষণ? রোজা ঘড়ির দিকে তাকালো। আশ্চর্য হয়ে গেল মুহূর্তেই। রাতের 12টা কিভাবে বাঁচলো? এত দ্রুত সময় চলে যাচ্ছে কেন? ভাগ্যে সন্ধ্যায় নাস্তা করিয়েছিল বাচ্চাটাকে, না হলে এতক্ষণ কিভাবে না খেয়ে থাকতো? রোজা তাড়া দিয়ে বলল, আর কিছুক্ষণ প্রিন্সেস, তুমি মুভি দেখো। রীতি মাথা তোলালো। রোজা যেতেই হাত ছাড়লো। ঘুমে চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। সোফায় শুয়ে পড়ল। শুইতে কেমন চোখ বুজে গেল। মুহূর্তে সে গভীর ঘুমে আচ্ছন্ন। নীরবে নিস্তব্ধতায় রোজা রান্না প্রায় শেষ। এখন প্লেটে প্লেটে এগ ফ্রাইড রাইস পরিবেশন করেছে হৃদির জন্য। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসে ফিরবে। পকেটে ফোনটা ভাইব্রেট হয়েই যাচ্ছে। বাসা থেকে বোধহয় কল দিচ্ছে। আপাতত রোজার কল রিসিভ করার সময় নেই। প্রায় শেষে প্লেট গোছানো হলে এমন সময় পেছন থেকে গম্ভীর স্বরে প্রশ্ন হইল, হোয়াট আর ইউ ডুইং? ওই কণ্ঠ রোজা থমকালো, ক্ষণিকের জন্য চমকালেও পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। ফির দৃষ্টি নুইয়ে রেখেই চোখের সামনে চিকচিকে একজোড়া সাদা জুতো, জুতোর বাজ পাখির টাটু, সেখানে চলচল করছে দুপুরটা তাজা রক্ত। রোজা ঢোক গিলল ওই দৃশ্যে। ভয়ে ভেতরটা ধরপড় করলেও নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না যখন এমন বিশালদেহী ভয়ঙ্কর দুটো কুকুর দেখতে পেল। আদিল মির্জার দুপাশে তিতান আর থোর, ওদের লিশ আদিলের হাতে। রোজা দ্রুত 2 কদম পিছিয়ে স্বাভাবিক হতার ভরিতা করে বলল, আসসালামু আলাইকুম স্যার। প্রিন্সেস আমার হাতে এগ ফ্রাইড রাইস উইথ চিকেন নাগেটস খেতে চেয়েছে, তাই আমি রান্না করলাম। শান্ত খুব সতর্পণে এলিনের হাত টেনে সরে যেতে চাইল কেমন। এলিন বসের হুকুম বাতিত নড়ল না, তাই দাঁড়িয়ে থাকলো দৃষ্টি নামিয়ে। শান্ত চোখ রাঙালো, তবে নিজেও বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে থাকলো। আদিল আপাতমস্তক রোজাকেই দেখছিল। মাথা নুইয়ে খানিক অসন্তুষ্ট হলো, আদেশ করল, মাথা তোলো। রোজার হৃৎপিণ্ড দুর্বলভাবে কাঁপছে। কুকুর দুটোকে সে আগেও দেখেছে, তবে দূর থেকে, এমন কাছ থেকে নয়। নিজেকে স্বাভাবিক রাখতে চাওয়া সে মাথা তুলল। তখনও দৃষ্টি নামানো, ভুললেও তাকালো না। কুকুর দুটো হঠাৎ করে ঘেউ ঘেউ করে উঠতেই রোজা ভয়ে সামনে পিছিয়ে গেল কয়েক কদম। পিঠ স্পর্শ করল কিচেন বার।
আদিল কুকুর টুকুর লিশ বাড়িয়ে ধরে শান্ত এলেনের উদ্দেশ্যে বলল, ওদের নিয়ে যা। শান্ত আর এলেন কুকুর দুটোকে নিয়ে বেরিয়ে গেল। রেখে গেল নীরবতা, পিনপতন, নিস্তব্ধতা। রোজা শান্ত হয়েছে কুকুর দুটোকে চলে যেতে দেখে, অথচ পর মুহূর্তেই সামনের জুতো জোড়ার মালিককে এগিয়ে আসতে দেখে ফের অশান্ত হলো। মিস রোজা সৈনিকের মতো সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জি স্যার। যখন আমি কথা বলবো তখন উত্তর দিতে হবে আমার চোখের দিকে তাকিয়ে। রোজা সংকোচ ভেতরে ভেতরে মিয়ে গেলেও সাবলীলভাবে দৃষ্টি তুলে তাকাতেই একজোড়া গাঢ় ধূসর চোখে দৃষ্টিবদ্ধ হলো। ফের অস্বস্তিতে আটসাট হলো মন। খেয়াল করলো কতটা কাছ থেকে দাঁড়িয়েছে লোকটা। রোজা সমুদ্রের মতন অমন গভীর চোখে চেয়ে থাকতে বাধ্য হলো। জবাবে নির্ভয়ে বলে, জি স্যার। রোজার দম বন্ধ হয়ে আসছিল, হৃৎপিণ্ড লাফাচ্ছিল ক্রমাগত। প্রতি সেকেন্ড যাচ্ছে তাকিয়ে থাকাটা বড্ড অসম্ভব হয়ে পড়ছিল। নিজের সাথে একরকম লড়াই করতে হচ্ছিল অমন ভয়ঙ্করী চোখের দৃষ্টিতে দৃষ্টি ডুবিয়ে রাখতে। রোজা যখন ভাবল সে মাথাটা ফের নুইয়ে ফেলবে, অমান্য করবে আদেশের, ও সময় প্যান্টের দু পকেটে দু হাত কুচে রাখা আদিল মির্জা মুখ খুলল দুকদম এগোতে এগোতে। ডু ইউ নো হোয়াট ইট মিনস? দ্য ওয়ে আই কিল ইউ। রোজা জানতে চায় না, শুনতেও চায় না, কিছু বুঝতে চায় না। সে এখান থেকে চলে যেতে চায়, আদিল মির্জার থেকে বহু দূরে থাকতে চায়। তার সবকিছু কেমন অদ্ভুত লাগছে, অসহনীয় লাগছে। আপনা আপনি আরও পেছোতে চেয়ে অনুভব করে পেছনের কিচেনের বাড়ি ইতিমধ্যে তার পিঠ ছুঁয়ে আছে। সামনে থেকে আশা করা পারফিউমের গন্ধে নাসারন্ধ্রে প্রবেশ করে যেন মাথাটা পার করে দিচ্ছে। আদিল অবশ্য তার উত্তরে আশাই নেই। 2 আঙ্গুলের মতো দূরত্ব রেখে দাঁড়ালো রোজার সামনে। রোজার মনে হলো সে শ্বাস ফেলতেই অঘটন একটা ঘটে যাবে। আদিল মাথাটা নুইয়ে রেখেছে রোজার মাথা সমান। মাথাটা ঘুরিয়ে আনলো রোজার কানের কাছে। এতে যেন পারফিউমের ঘ্রাণটা আরও বাজেভাবে নাসারন্ধ্রে প্রবেশ করল। নিজ প্রশ্ন করে আদিল নিজে জবাব দিল, আর রোজার দৃষ্টি হঠাৎ শক্ত হয়ে গেল রাগে। ঠোঁট কাঁপল ভয়ে। কথা বলতে গেলে সামান্য স্বরও কাঁপে। মিস্টার মির্জা, আপনি কি মেন করছেন? আদিল রোজার কান থেকে সরে এলো ফের মুখের সামনে। সুন্দর মুখে রাগান্বিত ভাজে চেয়ে নির্বিকার হয়ে বলল, একটা গোলাপ। বেহলাজ। রোজা চোখ রাঙাতে গিয়েও নিজেকে সামলানো। তার জীবনের ভীষণ মায়া। সে মোটাও মরতে চায় না, ঝামেলায় ফেলতে চায় না পরিবারকে। তার এক্ষুনি নিজের একটা দিকটা পরিষ্কার করে দেওয়া উচিত। এসব রোজা বরদাস্ত করবে না। যথাসম্ভব রাগ নিয়ন্ত্রণ রেখে পরিষ্কার করে বলে দিল, আপনার এই ধরনের ব্যবহার কথাবার্তা আমাকে অস্বস্তিতে ফেলেছে স্যার। এমন হতে থাকলে আই উইল হ্যাভ টু রিজাইন। রোজা অমন তীক্ষ্ণ দৃষ্টি থেকে দৃষ্টি সরালো। তাকালো আদিলের বুকের কাজটাই। নেভি ব্লু রঙের শার্টের ওপরে কয়েকটা বোতাম খোলা, বখাটেদের মতো। চওড়া বুকে একটিমাত্র লোম নেই। যেমন পুরুষের বুকে লোম থাকে না, তাদের মনে নাকি দয়াময়াও ছিটেফোঁটাও থাকে না। এই লোকেই বোধহয় জল জ্যান্ত প্রমাণ। হঠাৎ আদিলের হাত দুটোকে এগিয়ে আসতে দেখে রোজা সতর্ক হয়। চোখের পলকে হাত দুটো তার দুপাশে দিয়ে গিয়ে তাকে বিশ্রীভাবে আটকালো। শোনা গেল সাবলীল দুটো শব্দ, যা শুনে রোজার চেহারার রং বদলে গেল। ট্রাইট। রোজা চমকে দৃষ্টি তুলে তাকালো। ওই দৃষ্টিতে ভয়, মুখ ফসকে বেরোয়। হোয়াট? আদিল নিপুল দৃষ্টিতে চেয়ে ভীষণ রকমের শান্ত গলায় আওড়ালো, রোজ ট্রাই টু রিসাইন। ভয় যেমন কণ্ঠস্বর বরফের মতো জমে আছে, চিৎকার করে বলতে চাওয়া একটা কথাও বেরোলো না। চেষ্টা কেন করবে সে? কাজ ছাড়া বা করা তার ইচ্ছের ওপরে। কি বোঝাতে চাইলো আদিল মির্জা? ড্যাড। এতক্ষণে গুরু গম্ভীর আদিল মির্জা, যার অস্তিত্ব কণ্ঠ চতুর্দিকে থমকে রেখেছিল, এই মুহূর্তে নিজের মেয়ের কণ্ঠে তার ভেতরে আসবাক পরিবর্তন এলো, চোখে লাগার মতো। পুকুরের জলের মতো তার পুরো অস্তিত্ব কোমল শান্ত দেখালো। সরে গেল রোজার কাছ থেকে। ঘরে দুকদম এগিয়ে গিয়ে করে তুলে নিল সত্য ঘুম ভাঙা মেয়েটাকে। রীতি সরল চোখে তাকালো রোজার দিকে, আবার বাবার দিকে। রোজার হাত তখনও কাঁপছে তার হৃৎপিণ্ড। সে শুধু ওখানে দাঁড়িয়ে থাকলো, যেন মস্তিষ্ক কাজ করলো না অনেকক্ষণ। রীতিটাকে সুস্তম্ভিত ফিরল তার। আমার ক্ষুধা লেগেছে, স্নো হোয়াইট। ডিনার হয়েছে? রোজা নিজেকে শান্ত করলো। রীতির মিষ্টি সরল কণ্ঠে কিছুটা স্বস্তি পেল। প্লেট সাজানোর বাদবাকি কাজটুকু শেষ করে অ্যাপ্রন খুলতে খুলতে বলল, হয়েছে, আসো ডাইনিংয়ে। বলেও তাকালো না আদিল মির্জার দিকে, যার উপস্থিতি অস্বীকার করা অসম্ভব প্রায়। রীতি বাবার কোল থেকে নেমে ছোট ছোট কদমে ছুটে এলো। রোজা ওকে বসিয়ে দিল চেয়ারে। প্লেট এগিয়ে সামনে রাখতেই মেয়েটা খেতে শুরু করলো দ্রুত। ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। রোজার মন তুলোর মতো নরম হয়ে এই দৃশ্যে। হঠাৎ আদিলের কণ্ঠ ভেসে এলো, ডাজ ইট টেস্ট দ্যাট গুড? রীতি মুখ ভরে খাচ্ছিল। টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দিতে হচ্ছিল রোজার। মুখ ভর্তি খাবার সহ লিভিং রুমের দিকে তাকিয়ে বলল, স্নো হোয়াইট খুব ভালো রাতে। ডু ইউ ওয়ানা টেক আ বাইট ড্যাডি?
আদিল সোফার উপরে পায়ের উপরে পা তুলে বসেছিল। শান্ত এক ফাঁকে এসে দাঁড়িয়েছে পেছনে, হাতে টাট, কিছু একটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছে। তাই দেখছিল আদিল, সেভাবেই বলল, আসো। রীতি দ্রুত নামলো চেয়ার থেকে, জলজল চোখে তাকালো রোজার দিকে। রোজা পাক্য কর্মচারীর মতো প্লেটটা রীতির দু হাতের উপরে দিল। মেয়েটা ছুটল প্লেট ভর্তি খাবার নিয়ে। আজিজুল সাহেব। নিপা বেগম মেয়ের অপেক্ষায় তখনও সজাগ। ঘড়ির কাঁচা একটা চুই চুই। ও সময়ে এসে পৌঁছালো রোজা। মানসিকভাবে ক্লান্ত সে। কোনো কথা না বলে সোজা চলে গেল নিজের রুমে। আজিজুল সাহেব বরাবরই মেয়েকে বোঝান, সময় দিয়ে এসেছেন, আজও আর কথা বাড়ালেন না। তবে ঠিকই স্ত্রী ঠেলে পাঠালেন দেখতে কি হয়েছে। নিপা বেগম মেয়ের পিছু পিছু ঢুকলেন রুমে। রোজা তখন ওয়াশরুমে ঢুকে পড়েছে। এই সুযোগে তিনি বেরিয়ে এসে খাবার গরম বসালেন। গরম করে প্লেট সাজিয়ে নিয়ে এলেন আবার। রোজা শুয়ে আছে চোখ বুজে, ভেজা চুলগুলো তোয়ালেতে মোড়ানো। নিপা বেগম বসলেন মেয়ের পাশে। একটু কেসে নিয়ে দ্রুত মৃদু স্বরে প্রশ্ন করলেন, কিছু হয়েছে? এত দেরি হলো যে? রোজা চোখ মেলে তাকালো সোজা মায়ের মুখের দিকে। সে কি খুলে বলবে? কি বলবে? বললেও কিভাবে, কি করবে? বলবে তার মাথায় আসছে না। আদিল মির্জা তাকে কি বোঝাতে চাইল? কেন মনে হলো অমন শান্ত কণ্ঠে সে শাসালো তাকে? নিপা বেগম মেয়ের নেশাগ্রস্ত মুখ দেখে হাত টেনে ওঠাতে ওঠাতে বললেন, খেয়ে নে আগে। রোজা ক্ষুধা লেগেছে বেশ। সে মায়ের হাতে চুপচাপ খেলো। নিপা বেগম যখন বোঝালেন মেয়ের কিছু বলতে চাইছে না, আর জোর করলেন না। মাথা ঠান্ডা হলে নিজে এসে বলবে। ঘুমাতে বলে তিনি চলে গেলেন। রোজা দরজা বন্ধ করে কোনো রকমে ভেজা তোয়ালে চেয়ারের ওপরে ফেলে ভেজা চুলসহ বিছানায় ঝাঁপিয়ে পড়ল। বালিশে মুখ কুচে চোখ বুজে রইল। চোখের পাতায় ভেসে বেড়ালো তাৎক্ষণিক সব চিত্রগুলো। কানে বাজতে থাকলো এক একটি কথা। রোজাকে রিজাইন করে ফেলবে? তার মন বলেছে আর ভাবাভাবির সংকোচের সময় নেই, না হলে সামনে আরও বড় বিপদ। পর মুহূর্তে রীতির মুখ ভাসল। তবে আজ মনকে শক্ত করলো। শুধু রীতির কথা ভাবলে তো হবে না, নিজের কথা, পরিবারের কথাও তো ভাবতে হবে। সে জড়িয়ে গেলে তার কাছের মানুষদের কি হবে? হঠাৎ রোজের মাথায় একটা বিষয় এলো। সে কি বিয়েটা সেরে ফেলবে লুকিয়ে? বিয়েটা হয়ে গেলে তো ঝামেলা অনেকটাই শেষ হয়ে যায়। জিহা তো এক পায়ে রাজি। পরিবার মিলে অগোচরে বিয়েটা সেরে ফেললো। নিশ্চয়ই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। রোজার মনে হলো এটাই উত্তম উপায়। পারিবারিকভাবে বিয়ে করে ফেলতে হবে। তার উপর সে রিজাইন করে ফেলবে। তাতে তার যতই কষ্ট হোক না কেন। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন ভোর 5টা। বাইরে অন্ধকার, আকাশে চাঁদ ভাসছে এখনো। ইতিমধ্যে নিপা বেগম ডেকে চলেছেন দরজায় করাঘাত করে। দরজা খুলছিস না কেন? রোজা, রোজা। রোজা চুপ করে থাকলো জবাবে। অনেকটা সময় পর আস্তে করে বলল, শরীর ভালো লাগছে না মা, ঘুমাবো। ওরা এলে বলে দিও আমি অসুস্থ, আজ যেতে পারবো না। নিপা বেগম চিন্তিত হলে তক্ষুনি, দরজা খোল, দেখি কি হলো এই নিয়ে। ঠিক আছে আমি মা, একটু ঘুমালে ভালো লাগবে, তুমি তাদের জানিয়ে দিও। নিপা বেগম কিছুক্ষণ ডাকাডাকির পর অবশেষে চলে গেলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলল রোজা। চোখ বুঝল ফের। সে ছুটি কাটানোর নাম করে আজই বিয়ের সম্পর্কে কথা বলবে জিহাদের সাথে। শান্ত ঘুমিয়েছিল তখনই। চোখে বুঝে থেকে ক্রমাগত বাঁচতে থাকা ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কোনো রকমে কানে ধরল। ও পাশে ধ্রুবর কণ্ঠে সংকোচ, মিস রোজা, আজ আসবেন না? তিনি অসুস্থ। শান্ত দুভ্রুর মাঝে ভাঁজ পড়ল কয়েকটা। ছোট ছোট চোখে তাকিয়ে থাকলো। দেখতে চেয়ে আওড়ালো, রাতে তো দেখলাম সুস্থ সবল বেশ, কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ কিভাবে হবে? বলতে বলতে বেচারি হঠাৎ করে উঠে বসলো। মনে পড়ল গতকাল রাতের কাহিনী। বস কি কিছু বলেছে মিস রোজাকে? যখন শান্ত রোজাকে গাড়িতে তুলে দিচ্ছিল, রোজার অভিব্যক্তি মোটেও স্বাভাবিক দেখায়নি, কেমন যেন অদ্ভুত দেখিয়েছিল। তাদের মধ্যে কি কিছু হয়েছিল? ওভাবে ধ্রুব সন্ধিহান গলায় বলল, সামথিং ইজ রং। আমার মনে হচ্ছে না মিস রোজা অসুস্থ। ওনার মা যখন অসুস্থতার কথা বলেছিলেন তাকে গিল্ট দেখালো। শান্ত ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে। কোনো রকমে প্যান্ট পরতে পরতে বিড়বিড় করল, আবার ওই বলদটাকে লুকিয়ে টুকিয়ে বিয়ে করে ফেলবে নাকি ভাই? মাথা থেকে পা পর্যন্ত স্যামরা একটা বলদ। স্কুলের যে মানুষ ফার্স্ট বেঞ্চার হয় না, ঠিক অমন। সারাদিন নাকের ওপর থেকে চশমা ঠেলে ঠেলে জীবন শেষ। মিস রোজার মতো কারো জীবনে আর যাই হোক ওই মদন মানায় না। ধ্রুব তখন বিরক্ত গাড়িতে উঠে বসেছে। তাদের গাড়িটা আপাতত তালুকদার বাড়ি থেকে একটু দূরে, যেন নজরে না পড়ে। চোখে মুখে কুচকে বলল, তুই কি ম্যাচমেকার? তুই বলবি কার সাথে কাকে মানাই আর কাকে না। আমি হচ্ছে সাধারণ দর্শক। আমার পুরোপুরি রাইট আছে মতামত দেবার। আর আমার মতামত আছে মিস রোজা বাঘিনী, আর তার প্রয়োজন সিংহ। ধ্রুব সিটে মাথা এলিয়ে দিয়েছিল, চোখ বুঝেছিল। বা তো বল, তোর কাছে কোন সিংহ আছে মিস রোজার জন্য? ঠোঁট টিপে হাসলো শান্ত। শার্ট পরতে পরতে বলল, আমাদের বস আদিল মির্জা। ধ্রুব চিৎকার করে উঠল ও পাশে,
আর ইউ ক্রেজি শান্ত? বস জানলে তোকে। শান্ত আরও জোরসে হাসলো, আস্তে আস্তে বলল, ইউ গাইস আর সো ইনোসেন্ট। কিছু ধরতে পারিসনি। ওদিকে বস অলরেডি নিজের নিজের প্রে বুঝে নিয়েছে, এখন শুধু স্বীকার করা বাকি। পরপর শক্ত কণ্ঠে আদেশ করলো, ওখানে থাক, ফিরিস না, আগে বসকে জানাই। এলেন দাঁড়িয়ে আছে আদিল মির্জার রুমের সামনে। নিপুণভাবে খেয়াল করলো, বোঝা যাবে তার মুখগম্ভীর ঔজ্জ্বলতা। গতকাল দ্রুত ফিরে জাম্পেশ একটা ঘুম দিয়েছিল, সারা রাত ঘুমিয়েছে। ঘুম ভালো হলে মেজাজ ভালো থাকে। এই তো তার ফুরফুরে মেজাজটা মানুষের মতো উড়ে গেল শান্তর আগমনে। তাড়াহুড়ো করে এসে দাঁড়িয়েছে পাশে, কোনো দিয়ে পেটে গুঁতো মেরে ফিসফিস করে জিজ্ঞেস করলো, বস উঠেছে? এলিন সতর্ক হলো। শান্তর বিচলিত চোখ মুখ দেখে জানভ্রু তুলে সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করে, কি ব্যাপার, মিস রোজা কোথায়? ধ্রুব এখনো ফিরেনি। শান্ত জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না, দরজা নক করলো। দুটো শব্দের বিপরীতে ভেতর থেকে আদিলের কণ্ঠ শোনা গেল। শান্ত প্রবেশ করলো দরজা ঠেলে। আদিল ফর্মাল গেটআপে আবৃত হয়ে বসে আছে সোফায়। তার পাশের শার্টের উপরে পরার ভেস্ট আর কোট রাখা, হাতে ব্যবসা আর অর্থনীতি ম্যাগাজিন। পৃষ্ঠা উল্টে পাল্টে বেশ মনোযোগ দিয়েই তাই দেখছিল। কি? আদিলের প্রশ্নে আরেকটু এগুলো শান্ত, সামনাসামনি বলবে বলে। হঠাৎ বেহিসাব সহিতে চোখ গেল টেবিলের ওপরে। শ্বাস আটকে গেল মুহূর্তে, জমে গেল সে। মুখটা হা করে একবার তাকালো নির্বিকার বসের দিকে, আরেকবার টেবিলের ওপর রাখা ট্যাবলেটের দিকে। ট্যাবলেটে তখনও গতকালের লাইভের একাংশ চলছে। রীতি রুমে মিস রোজা রীতিকে নিয়ে বসে আছে সোফায়। রীতি ঘুমিয়ে আছে তার বুকে, আর রোজা বই পড়ছে। ট্যাবলেটের পাশে একটা বায়োডাটার ফাইল অবহেলায় পড়ে আছে, ফাইলের উপরে মিস রোজার ছবি। শান্ত বড় করে ঢোক গিলল, পর মুহূর্তেই নিজেকে নির্বিকার করে সামান্য চেষ্টা করলো। কি বলবে সে আর? মনে হচ্ছে তার বস সবই জানেন ইতিমধ্যে। তার মানে কি দাঁড়াচ্ছে, বস মিস রোজাকে সিসিটিভি দিয়ে এতকাল দেখে এসেছে। শান্তর গলার ভেতরটা শুকিয়ে এলো। পার্সোনাল বডিগার্ড হয়েও কোনো আঁচ পেল না তারা। শান্ত কথা বলতে গিয়ে সামান্য তোতলানো, বস মিস রোজা আজ আসবে না। আদিল তাকালো না ম্যাগাজিন থেকে, জবাবে নাক মুখে শব্দ করলো শুধু। শান্তর মাথায় মনে হয় বড় একটা বাজ পড়ল। সে যে এখন কঠোর পরিশ্রম করে গেল বসের ডেটিং লাইফ বানাতে, এত উস্কালো, সেসবের কি তবে কোনো মানেই নেই? বস তলে তলে টেম্পো নিচেই গুছিয়ে নিয়েছে। শান্ত বলদের মতো বলল, বস মিস রোজা মনে হয় ওই ওই বলদটাকে বিয়েটা করেই ফেলতে পারে। আদিল ম্যাগাজিন থেকে দৃষ্টি সরিয়ে তাকালো শান্তর দিকে। স্বাভাবিক চোখে তাকালেও শান্তর পিঠ বেয়ে যেন শিহরণ বয়ে গেল। কথা ঘুরিয়ে ফেলল, না মানে বিয়ে খেতে কি যাওয়া উচিত না? কিছু কিনবো কি না? আদিল আবারও ম্যাগাজিনে দৃষ্টি রাখলো, পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, গতকাল একটা ডোজ খেয়েছে, রাতারাতি বিয়ে করে ফেলার মতো সিদ্ধান্ত নেওয়াটাই স্বাভাবিক। ডোজ? কেমন ডোজ বস? শান্তর মাথায় নানান দৃশ্য ভাসল। দুষ্ট ভাবনাতে অশ্লীল পর্যায়ে যেতে দিল না। এলিন গলাটা পরিষ্কার করে নিল। বেচারা কিছুক্ষণ স্তব্ধ ছিল শান্তর পেছনে। এই যাত্রায় স্বাভাবিক হয়ে বলল, বস তুলে নিয়ে আসবো। শান্তর মুখটা হা হয়ে এলো, মাথাটা ঘুরিয়ে তাকালো গিরগিটির থেকেও দ্রুত চেহারা বদলে নেওয়া মুখের দিকে। এই না তাকে বকলো, চোখ রাঙালো বসকে সে উস্কিয়েছে বলে। এখন যেই বুঝলো জলঘোলা আর গভীর, অমনি রূপ পরিবর্তন করে ফেললো। এলেন ভুরুক্ষেপ করলো না, নিজের মতো দাঁড়িয়ে থেকে আদেশের অপেক্ষায়। তখনই মৃদু শব্দ তুলে প্রবেশ করলো রীতি। ঘুম থেকে উঠে এখনো ফ্রেশ হয়নি, শরীরে তখনও কার্টুনের নাইট স্যুট, চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতে লম্বা পাতলা চিকন বিড়ালের পুতুলটা বাম হাত দিয়ে পেটের সাথে জড়িয়ে রাখা। পুতুলের বিড়ালের লম্বা পা জোড়া মেঝেতে স্পর্শ করেছে। চোখে মুখে কেমন অসহায় ওর। ড্যাডি, স্নো হোয়াইট এখনো কেন আসেনি? আদিল তাকালো তক্ষুনি। ম্যাগাজিন পাশে রেখে দুহাত বাড়িয়ে রীতি বাবার কোলে চড়ে বসলো। কাঁদো কাঁদো মুখে প্রশ্ন করে গেল, সবসময় স্নো হোয়াইট এসে আমার ঘুম ভাঙায়। হোয়ার শি ইজ, ড্যাড? রীতি আঙ্গুল তুলে এলেন শান্তকে দেখালো। টেল দেম টু ব্রিং হার টু মি। আদিল মেয়ের দুচোর রাঙা চোখের দিকে তাকালো। নিচে কার্পন কপি মুখটার দিকে তাকাতেই তার শক্ত হৃদয়ে যেন বাতাসের দোল লাগে। রীতি কেঁদে দেবে দেবে ভাব। মেয়েটা এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে গলা ছুঁয়ে দিয়ে আস্ত করে প্রশ্ন করলো, ডু ইউ লাইক হার দ্যাট মাচ? রীতি অসন্তুষ্ট হলো যেন। লাইক? আই লাভ হার ড্যাডি। আদিল গম্ভীর মুখে হালকা নম্রতা নেমে এলো। হোয়াট অ্যাবাউট ইয়োর স্নো হোয়াইট? সে তোমাকে কতটা ভালোবাসে তো? ভীষণ। স্নো হোয়াইট বলেছে সে কল্পনাও করতে পারে না আমাকে ছাড়া থাকার কথা। সে লাভস মি অ্যা লট। আদিল সম্মত হয় এই কথায়। তার চোখে ভাসে সেদিনের দৃশ্য, নিজের জীবনে ঝুঁকতে রেখে রীতিকে আগলে নেওয়া, বন্দুক হাতে তুলতে দ্বিধা না করা, গুলি ছুটতে দ্বিধা না করা রোজাকে। সত্যটা জানলে নিশ্চয়ই পিছিয়ে যাবে তো। আদিল ঝুঁকি নিবে, বড় ধরনের ঝুঁকি। মির চুল বুলিয়ে বলল,
যাও, মিসেস মারিয়াম তোমাকে রেডি করে দিবে, অ্যান্ড দেন উই উইল গো আউট। উড ইউ লাইক টু গো শপিং উইথ ড্যাডি? রীতি আনন্দে উচ্ছ্বাসে হাসতে লাগলো। দু হাতে বাবার গলা জড়িয়ে সামনে মাথা তোলালো। মিসেস মারিয়ম এসে দাঁড়িয়েছে দুয়ারের সামনে। আদিল মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে নামিয়ে দিল মেঝেতে। রীতি লাফাতে লাফাতে চলে গেল মিসেস মারিয়মের হাত ধরে। মেয়ের দৃষ্টির বাইরে যেতেই কেমন আদিলের মুখটা গাম্ভীর্য হয়ে এলো। শান্ত আর চোখে দেখে দৃষ্টি নামালো। সে কিছু বলতে চায়, কিন্তু সাহস পাচ্ছে না। এলেন একবার ভয়ানক বাক্যে বলেছে, তাই দ্বিতীয়বার আর কিছু বলার সাহস করছে না। চুপচাপ বসের আদেশের অপেক্ষায় ওরা। আদিল অনেকটা সময় পর মুখ খুলল। চোখ রাখতে বলো শুধু, কিছু করতে হবে না। শান্ত ছটফট করছে, হাঁসফাঁস করছে, বারে বারে আড়ে আড়ে ল্যাপটপের দিকে যে। আদিলের একবার তাকিয়ে এই যাত্রায় বলল, কি বলতে চাচ্ছ? শান্ত খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে প্রশ্ন করল, বস, পটল কি আগে তোলা হয়ে গিয়েছিল? এলেন আতকে ওঠে শান্তর থেকে কয়েক কদম সরে দাঁড়ালো। আগে জানিয়ে দিচ্ছে, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই বস। আদিল নির্বিকার মুখে উঠে দাঁড়াতেই শান্ত দরজার দিকে পেছোতে পেছোতে বলল, বস, অন্য কোনো মিনিং করিনি, সত্যি, এলেনের কসম, এলেনের কসম। এলেনের মুখে এক কাতা কালি জমে আছে, সে দিতে পারছে না। আদিল থামল না, এসে শান্তর পেটে কয়েকটা সফট ঘুষি মার। সেই বেচারা ফ্লোরে পড়ে ভীষণ ড্রামাটিকভাবে ফের এসে বসলো সোফায়, আর চোখে তাকালো ট্যাবলেটের দিকে। কিছুক্ষণ চুপ থেকে দুজোড়া বড় বড় দৃষ্টির সামনে তুলে নিল। ছোট ছোট কিছু ক্লিপ আলাদা করা, সব সিসিটিভি ক্যামেরা থেকে কাট করা। এলেন আর চোখে চেয়ে ফের প্রশ্ন করলো, বস, এখানে ওখানকার ভিডিও তো সব, তাই না? আদিল উত্তর দিল না। লোডার করা চারটা 1 বছরের 4 বছরের 4টা। আদিলের মনে পড়ছে না সে কবে থেকে মিস রোজাকে খেয়াল করেছিল। সে শুধু নিজের মেয়েকে দেখত, নিজের মেয়ের সেফটি নিশ্চিত করতে নজর রাখত। এরপর মেয়ে বাদেও নজর কোথাও একটা ভীষণ আগে থেকেই ছিল। তা ভয়ঙ্কর রূপ সম্ভবত ওই দিনই নিয়েছে, যেদিন সে রোজার চোখে আগুন দেখেছে, হাতে বন্দুক দেখেছে। 4টে গাড়ি ব্যাগেচার মধ্যে সরু রাস্তা জুড়ে একসাথে বেরোলো। বডিগার্ড তৈরি হয়ে আছে গাড়ির সামনে। শান্ত আর এলেন কিছু একটা নিয়ে এখনো তর্ক বিতর্ক জ্বালিয়ে যাচ্ছে। শতপর্ণ ওদের মধ্যে দাঁড়িয়ে আছে, শুনেছে। সে সময় আদিল বেরিয়ে এলো। এবারে নেভি ব্লু শার্টের ওপরে কালো ভেস্ট পরান, কোট বাম হাতে, ডান হাতে ধরে রেখেছে রীতি। ও ভীষণ পছন্দ করে বাবার সাথে ঘুরতে যেতে, বলা যায় ভালোবাসে। মুখিয়ে থাকে এই দিনের জন্য। এই তো সুন্দর করে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। গাড়ির সামনে এসে আদিলের চোখ পড়ল মেয়ের জুতোয়। ফিতে ঢিলে হয়ে ছুটে এসেছে। আদিল কোটটা শান্তর হাতে দিয়ে বসলো পায়ের ও দুপায়ের ওপরে ভর দিয়ে। বেঁধে দিল ফিতাগুলো। লেটস গো। রীতি বাবার সুরে সুর মেলালো, লেটস গো। লিভিং রুমের সোফায় বসে টেলিভিশনে মন দেওয়ার চেষ্টা করছিল রোজা, কিন্তু কোনোভাবে মনোযোগ দিতে পারছে না। রীতির কথা মনে পড়ছে। বাচ্চাটা রেডি হয়ে স্কুলে গিয়েছে কি? একটা বেলা দেখতে না পেলেই কেমন শূন্য শূন্য লাগছে। তোতা পাখির মতো স্নো হোয়াইট ডাকটা সে ভীষণ মিস করেছে। রোজা পাশ থেকে ফোনটা হাতে তুলে নিল। ফটোসে গিয়ে দেখতে থাকলো ছবিগুলো। কত সত্য ছবি তাদের দুজনার। ও সময় পেছন থেকে একটা মাথা ফোনের স্ক্রিনের ওপরে চলে এলো। রাজু রীতির ছবি থেকে বলল, পুতুলের মতো লাগে, ও কি আর্টিফিশিয়াল? রোজার সঙ্গে সঙ্গে ভাইয়ের কান টেনে বলল, বাজে কথা কম বকবে। আচ্ছা রে বাবা, ছাড়ো, কানটা ছিঁড়ে দিবে তো। মা, ও মা, তোমার মেয়েকে বলো কান ছাড়তে। এই কেমন জলদস্যুর মতো কর্মকাণ্ড। নিপা বেগম মাথাটা কাত করে চেয়ে আছে নিজের মনোযোগ জোগাতে। রোজা ছাড়লো। ফের ছবি দেখতে দেখতে বলল, মাকে বল চা করে দিতে 1 কাপ। আজিজুল সাহেব ঘুরে ঘুরে এলেন লিভিং রুমে। রোজা গিয়ে ধরে বাবাকে বসালে সোফায়। নিজেও বসলো পাশে। ভদ্রলোক আমতা আমতা করলেন একটু জিরিয়ে নিয়ে। কিছু তো বললো না। কিছু কি হয়েছে কাজের জায়গাতে? কিছু বলতে চাও না? সব নিজের মধ্যে রাখলে হয়? রোজা অসহায় চোখে তাকিয়ে বলল, কিছু হলে না বলবো, কিছু হয়নি। তুমি 1 কাপ চা খাও বাবা, অবশ্যই সুগার কম দিয়ে। বলে রোজা পুনরায় ফোনে মনোযোগ রাখলো। একটা পোস্ট করলো হৃদিকে নিয়ে। ছবিতে হৃদি আসে, হৃদির মুখ আড়াল করা। এই সিঙ্গেল ছবিটিতে গান লাগিয়েছে। গানটা লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। কোনো ক্যাপশন নেই। এই অ্যাকাউন্ট পাবলিক। ভার্সিটি, কলেজের, স্কুলের সহ অনেক বন্ধুরা আছে। ওদের মধ্যে একজন ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছে। রোজার সব দেখতে ইচ্ছা হচ্ছে না। সে গানটা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছে। হঠাৎ চোখ গেল আশ্চর্যজনক এক নামে। এইমাত্র একটু অ্যাকাউন্টে তার পোস্টে রিয়াক্ট করেছে, নাম আদিল মির্জা। রোজার হাত থেকে ফোনটা পড়তে গিয়েও পড়েনি। সে দ্রুত ওই নামের অ্যাকাউন্টে ঢুকলো। দেয়ার ইজ নাথিং। ফাঁকা অ্যাকাউন্ট, প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। কে এটা? কিছুক্ষণের জন্য বিচলিত হলেও পর মুহূর্তে শান্ত হলো। আদিল মির্জা হবে কেন? আবার হতেও তো পারে। রোজার দ্বিধান্বিত বড্ড চিন্তাভাবনার মধ্যে কল এসে জিহাদের। রোজা দ্রুত রিসিভ করলো, বলল,
কোথায় তুমি? তোমাকে পাওয়া যাচ্ছে না কেন? বাসায় এসো। বিকেলের দিকে আন্টি আঙ্কেলকে নিয়ে জরুরি কথা আছে। হাউ অ্যাবাউট দিস ওয়ান স্যার? সেলস ওমেনের হাতে একজোড়া গোলাপি রঙের জুতা, স্টোনের কাজ করা অল্প, ভীষণ সুন্দর দেখতে। আদিল বসেছিল সোফায়, ফোন হাতে, ফিটের উঁচার পোস্ট, তার পাশেই রীতি। এই যাত্রায় আদিল তাকালো পাশে বসা মেয়ের দিকে। রীতিও চেয়ে আছে বাবার দিকে, চোখ দিয়ে যেমন প্রশ্ন করছে, বাবা জুতো জোড়া কি সুন্দর, নেব? আদিল হাত বাড়িয়ে জুতো জোড়া নিয়ে নিজেই মেয়ের পা জোড়ায় পরিয়ে দিয়ে প্রশ্ন করলো, ভালো লাগছে? রীতি মাথা তুলাতেই জুতো জোড়া প্যাক করে দিতে বলল। রীতি সোফা থেকে নেমে ঘুরছে ছোট ছোট পায়ে, কিছু আর আনন্দ পাচ্ছে না দেখে ফিরে এলো। শান্ত ইতিমধ্যে ক্যাশিয়ারের কার্ড দিয়ে পেমেন্ট করে ফেলেছে। টোটাল 12টা ব্যাগ তার হাতে। আদিল মেয়ের হাত ধরে স্টোর থেকে বেরিয়ে এলো, পাশেরটায় ঢুকলো। একটা বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড় ঢুকে এক মুহূর্ত করে কয়েকটা ড্রেস ধরে সেলস কালকে দেখিয়ে বাবার পাশে এসে হাত ধরে দাঁড়ালো। শান্তকে পেমেন্ট করে শপিং ব্যাগগুলো নিল। এরপর তারা শপিং মলের পার্কিং এরিয়াতে চলে এলো। তাদের গাড়ি এখানেই পার্ক করা। এলেন ছিল গাড়িতে, বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে ধরেছে। মেয়েকে উঠিয়ে আদিল ওপর পাশে দিয়ে উঠে বসলো। দ্বিতীয় গন্তব্য 5 স্টার রেস্টুরেন্টে। দুপুরে লাঞ্চ করবে ওখানে। রীতিওদের রেস্টুরেন্টের সি ফুডের পছন্দের। মেয়েটার জন্মদিন চলে এসেছে প্রায়, অক্টোবরের 6 তারিখ, আজ 1, আর মাত্র 5 দিন। প্রত্যেকবার দেশের বাইরে জন্মদিন পালন করা হলেও এবারে দেশেই আয়োজন করবে মির্জা বাড়িতেই। জিহাদ যখন এলো তখনও তার চোখে মুখে ঘুম ঘুম ভাব। সাথে নিজের বাবা মাকে সে আনেনি, একাই এসেছে কোনো রকম। রোজা লিভিং রুমেই বসেছিল। আজ সারাদিন সে এখানেই বসে কাটিয়েছে, টেলিভিশনের সামনে। দুপুরে লাঞ্চ শেষে কিছুক্ষণের জন্য অবশ্য ছাদে উঠেছিল, বেশিক্ষণ থাকতে পারেনি তীব্র গরমের জন্য। আপাতত নিপা বেগমের ভেজে দেওয়া চিপস খাচ্ছে মুভি দেখতে দেখতে। পাশে রাজু বসা আছে, ওর মাথাটা বড় বোনের কাঁধে, আর পাঁচরা সোফার হাতলে। জিহাদকে দেখে রোজা দ্রুত উঠে দাঁড়ালো। এতে রাজু মাথাটা গিয়ে পড়ল সোফায়, নরম হওয়াতে বেচারা বাধা পায়নি। অসন্তুষ্ট হয়ে উঠে বসল। রোজার পরনে তখনও রাতের পাজামা সেট, একটা পাতলা ওড়না কোনো রকমে গলায় জড়িয়ে রাখা। জিহাদ তাড়াহুড়ো করে বলল, কি হয়েছে? এমনভাবে বললে আমি ভাবলাম তুমি অসুস্থ কিনা। আজিজুল সাহেব ও মেয়ের কর্মকাণ্ডে দিশেহারা বটে, জিজ্ঞেস করার পরেও কিছু তো বলেনি। গতকাল থেকে মেয়ের উদ্ভট আচরণ দেখে শুধু দেখেই যাচ্ছেন। জিহাদের দিকে চেয়ে বললেন, আসো বসো। জিহাদ দ্রুত সালাম জানালো, এসে বসল আজিজুল সাহেবের পাশে। নিপা বেগম আগে চা বসিয়ে রেখেছিলেন, এবারে ট্রেতে সাজিয়ে নিয়ে চা, বিস্কুট আর 1 গ্লাস পানি। জিহাদ পানিটা সবে মুখে দিয়েছে, এক ঢোক পানি তার গলায়। তখনই রোজা শান্ত গলায় বলল, আন্টি আঙ্কেলকে আসতে বলো, আমরা আজই বিয়ে করব। জিহাদ কেসে উঠল আর সামনে কাঁচতেই থাকলো। রোজা চিন্তিত হয়ে এগিয়ে গিয়ে ওর পিঠে চাপড় দিয়ে আওড়ালো। কি হলো, অতিমাত্রায় খুশি হয়ে গেছো নাকি? নিজেকে শান্ত করে জিহাদ বড় বড় চোখে তাকালো। রোজার চোখে মুখে যেন কিছু খুঁজছে। ঘন ঘন পলক ফেলে বিশাল একটা ঢোক গিলল, তোতলালো সামান্য। বিয়ে আজকে? রোজা দীর্ঘশ্বাস ফেলল, গিয়ে বসলো তার পূর্বের জায়গায়। একটু চুপ থেকে বোঝানোর সুরে বলল, আমিও তো আয়োজন হই হুল্লোড় করে বিয়ে করার ইচ্ছে নেই, আর না আছে অমন বয়স। ভাবছি পারিবারিকভাবে করে দিই আজই। কিছু কেনাকাটা করার প্রয়োজন হলে করা যাবে, সময় আছে। জিহাদ তখনও হয়তো বিহব্বল, চোয়াল ঝুলে আছে বেচারার। কাচুমাচু করে প্রশ্ন করল, তোর গায়ে কি জ্বর রোজা? আবল তাবল বকছিস এজন্যই? রোজা অপমান বোধ করল। সে প্রত্যাশা করেছিল জিহাদ আনন্দে লাফাবে। ছেলেটা তো একেবারে হাত ধুয়ে পেছনে পড়েছিল বিয়ে করার জন্য, সেই তাদের অনার্স শেষের পর থেকে। কতভাবেই যে মানানোর চেষ্টা করেছে, বন্ধুদের দিয়েও কত শত চেষ্টা চালিয়েছে। কিন্তু রোজা ছিল বাবা মায়ের বড় সন্তান। ছোটবেলা থেকেই নিজেকে সবসময় গণ্ডিতে রেখেছে, অযথা কোনো সম্পর্কে জড়ায়নি। সবসময় পড়াশোনার উপরে থেকেছে। তার স্বপ্ন একটাই ছিল, পড়াশোনা শেষ করে বড় চাকরি করবে, বাবা মার দায়িত্ব নেবে, ছোট ভাইকে মানুষের মতো মানুষ করবে। কাঁধে যে ছিল অনেক দায়িত্ব। বিয়ে করে সংসার করার মতো অবস্থা কেন, মানসিকতাও ছিল না। কিন্তু এখন যে মির্জা বাড়িতে রীতির নানি হয়ে প্রবেশ করলো, মোটা অঙ্কের টাকা পেল, সবটা ভালো হতে থাকলো। জিহাদকেও ওয়াদা করে বসলো বছর কয়েক সময় দিতে। সবকিছু সামলে উঠলেই বিয়েটা করে ফেলবে তারা। অজানা কাউকে বিয়ে করার চেয়ে জিহাদ তার কাছে বেটার অপশন মনে হয়েছিল। কয়েক বছর সম্পর্কে প্রত্যেকদিন অন্তত 6 বার করে বিয়ের বিষয়টা তুলেছে ছেলেটা। তাই জিহাদের এমন প্রতিক্রিয়ায় একটু বিচলিত হলেও পাত্তা দিল না রোজা। নিশ্চয় কিং কর্তব্য বিমূঢ় হয়ে এমনভাবে বলেছে। আর রোজা নিজেই ইচ্ছেতেই সশস্ত্রবার বেচারাকে অপেক্ষা করিয়েছে, না এর উপরে না ওর উপরে করেছে। অগত্যা আর অনুভূতির ধার ধারল না, সুন্দর করে শুধরিয়ে দিয়ে বলল, তুই তুকারি করতে নিষেধ করেছি, আই ডোন্ট লাইক ইট। জিহাদ ও কথায় মনোযোগ দিতে পারল না, দ্রুত বলল,
কি হয়েছে হঠাৎ এমন সিদ্ধান্ত? কিছুতেই তো রাজি হচ্ছিলে না। হঠাৎ কাজটাকে ছেড়ে দিয়েছ? দেইনি, তবে দেব বিয়ের পর। বিয়েটা আজই করতে হবে, আজ রাতের ভেতর। আন্টি আঙ্কেলকে ফোন দাও এক্ষুনি। জিহাদ কিছুক্ষণ চুপ থাকলো, রোজার উত্তরের আশায় চেয়ে আছে। কি হলো, কিছু বলো। জিহাদ চোখের চশমাটা সামান্য ঠেলে উঠল নাকের ওপরে। বলল, মা বাবা তো গ্রামের বাড়ি গেলেন গতকাল। তাদের ছাড়া বিয়ে কি সম্ভব? রোজা আরাম করে বসেছিল। তার ধারণা ছিল আজ বিয়েটা হবেই। কারো আপত্তি থাকার কথা ছিল না। কোনোভাবে যে বাধা আসতে পারে তারও কল্পনাও আসেনি। এমন উত্তরে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে চেঁচালো, হোয়াট? আই মিন, হোয়াট দ্য? আজিজুল সাহেব মেয়ের এমন প্রতিক্রিয়ায় আশ্চর্য হয়ে বসলেন। হতবাক নিপা বেগম, অথচ দুটোর একটার প্রতিক্রিয়া জিহাদের মুখে দেখা গেল না। সে নিজেকে ভীষণ অতিমাত্রায় শান্ত করে বলতে গিয়েও একটু থেমে গেল। রীতিমা অসুস্থ, হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, ওকে নিয়ে গ্রামে গিয়েছেন। রোজা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু পারল না। ভয় সংকোচ আরও বুকে বাসা বাঁধতে লাগলো। কেন মনে হচ্ছে তার পায়ে শেকল পরানো হয়েছে, যা সে চাইলেও ছাড়াতে পারছে না। রোজা অসহ্য হয়ে প্রশ্ন করল, অসুস্থ হয়েছে তো হাসপাতালে নেবে, অমনে গ্রামে নেবে কেন, যেখানে ভালো চিকিৎসা নেই? জিহাদ স্বাভাবিক গলায় বোঝানোর সুরে বলল, ডক্টর দেখানো হয়েছে, আর মানসিকভাবে একটু অসুস্থ ও। যেহেতু রিদিমার জন্ম ওই গ্রামে, তো তাই ও খুব অ্যাটাচড করে। গ্রামের আবহাওয়া দ্রুত সুস্থ হবে। রোজা তক্ত বিরক্ত, মেজাজ খারাপ হচ্ছে। আজিজুল সাহেব হঠাৎ করে প্রশ্ন করলেন, যেন মনে করতে পারলেন না। রিদিমাটা কে যেন? রোজা গিয়ে বসেছে নিচে জায়গায়, অসন্তুষ্ট হলেও বাবার প্রশ্নের জবাব দিয়েই দিল, ওর খালাতো বোন। মনে নেই শ্যামলা করে মিষ্টি চেহারার মেয়েটা যে একবার এসেছিল, তোমাকে ডাকলো আজিজুল চাচা? আজিজুল সাহেবের মনে পড়ল, একদম পাতলাকরণের একটা মায়াবী মেয়ে, ঘন কালো চুল দুটো, বেনুনি কাঁথা ছিল দুদিকে পেতে দিয়ে। সে কি লম্বা আর মোটা বেনুনি ছিল? আজিজুল সাহেব ভেবেছিল এটা লাগানো। ভ্রু ঘন, মিষ্টি হাসি আর চোখ টানা। হাসটা টোল পড়ত, ভদ্রসভ্য, একদম গ্রামীণী ধাঁচের। কত যেন বয়সটা ছিল, 22-23 তো হবে সম্ভবত, কিন্তু সে তো জানতো বেড়াতে এসেছিল। প্রশ্ন করলেন জেহাদের দিকে চেয়ে, ও কি তোমাদের বাড়িতে থাকে? রোজা এবারেও জেহাদের হয়ে উত্তর দিল, তোমাকে তো বলাই হয়নি বাবা, ওর খালা মারা গিয়েছিল গত বছর। রিদিমাকে রাখার জন্য কেউ ছিল না। ওর বাবা তো ছোটবেলা থেকেই নেই, তাই ওদের বাসাতেই থাকতো। আন্টি টেক কেয়ার করতো। জানোই তো জিহাদ তাদের একমাত্র সন্তান। আন্টির বয়স হচ্ছে যে, তাকে দেখার জন্য তো কাউকে প্রয়োজন ছিল। আজিজুল সাহেব বিড়বিড় করলেন, তা ঠিক আছে, তবে এমন বড় মেয়েকে এখনো রেখেছে কেন বাবা? বিয়ের সাথে দেবার জন্য ভালো ছেলে খুঁজেছ? পড়াশোনা তো মনে হয় করেনি। জিহাদ গলাটা পরিষ্কার করে নিল, না আঙ্কেল, পড়াশোনা করেনি, আর অষ্টম পর্যন্ত পড়েছিল। ছেলে এবারে মনে হয় বাবা মা দেখবেন ওখানে। নিপা বেগম অসন্তুষ্ট হলেন, বললেন, ওখানের ছেলে কেন, ঢাকাতেই তো ভালো করে ছেলে দেখতাম। কয়েকবার খোঁজ করলে একটা ভালো সম্বন্ধ পেতামই। রোজা মনে করার চেষ্টা করলো রিনিমার চেহারাটা। গত বছর সে শেষ দেখেছিল মেয়েটাকে, এরপর আর দেখা হয়নি। তেমন একটা খেয়ালই নেই। জিহাদের দিকে তাকালো, দেখলো জিহাদ অমনোযোগী। রোজা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, ও তো ভেবো না, আঙ্কেল আন্টি রিদিমা ওরা ফিরুক, 2-3 না হয় অপেক্ষা করি। তবে তুমি আজই কল করে বলে দাও যত দ্রুত সম্ভব ফিরতে, বুঝেছ? বিয়ে করাটা ভীষণভাবে ইমার্জেন্সি হয়ে গেছে, বুঝলে কি বলেছি? জিহাদ হাসলো, আওড়ালো, বুঝেছি। নিপা বেগম হেসে বললেন, খেয়েছো দুপুরে? আসো, ভাত খেয়ে নাও আগে, পরে চা খেও। জিহাদ খায়নি, তাই উঠে গিয়ে বসলো ডাইনিংয়ে। রোজা উঠে দাঁড়ালো। সারাদিনের চিন্তা ভাবনা, সে ক্লান্ত, একরকম বিধ্বস্ত। আগামীকাল কাজে দিতে হবে সকাল সকাল। 2 দিন ধরে ভালো ঘুম হয়নি, আজ লম্বা ঘুম দিতে হবে। অগত্যা নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমি ক্লান্ত, ঘুমোতে গেলাম। স্বেচ্ছায় উঠলে তো উঠলামই রাতে, না উঠলে আমাকে কেউ ডাকবে না, খাবারের অজুহাতেও না। জায়গাটা নিরিবিলি, বাতাস বইছে মৃদু, অদ্ভুত সব প্রাণীদের আওয়াজ ভেসে আসছে। আকাশে পূর্ব চাঁদটা ঠিক ধ্রুবের ওপর। সে দাঁড়িয়ে আছে, গাড়িতে হেলান দিয়ে। ইনস্টাগ্রাম স্ক্রল করেছিল আনমোনা। শান্ত কল করলো তখনই। ফোন রিসিভ করে আড়মোড়া ভেঙে ধ্রুব জানালো, বলদটা এসেছিল, এসে আবার ঘণ্টাখানেকের মধ্যে ফিরে গেছে। মিস রোজার রুমের লাইট অফ, সম্ভবত ঘুমোচ্ছে। এইমাত্র সারা বাড়িতে লাইটও বন্ধ হলো। শান্ত জোরে সোরে শ্বাস নিচ্ছিল। মাত্র এলেনের সাথে যুদ্ধ করেছে, ছেলেটাকে হারানো যায় না কুস্তিতে। মির্জাবাড়ির গার্ডেনের সকল লাইট তখনও জ্বালানো। তিতানার থোর ঘাসের উপরে বসে আছে। দারোয়ান চাচা আর গার্ডেনের চাচা মিলে লুডো খেলছেন দরজায় কাজটাই, হাসাহাসিও করছে। শান্ত স্বতঃস্ফূর্ত গলায় বলল, এক্সিলেন্ট, তুই দাঁড়া, আমি বসকে জানাচ্ছি। এলিন হাত মুখ ধুয়ে এসে দরজার সামনে দাঁড়িয়েছিল মাত্র। শান্ত হাওয়ার গতিতে তাকে ঠেলে ঢুকলো ভেতরে। আদিল মির্জা ডিভানে বসে আছে।
ডান হাতে ফাইল, পাশে ল্যাপটপ খোলা। ল্যাপটপের পাশে হৃদির হোমওয়ার্কের খাতা। হোমওয়ার্ক করেছিল তার পায়ের কাছটায় শুয়ে শুয়ে। আদিল কোলে নিতে চাইলে কোলেও আসেনি, অভিমান করেছে। কেন যে মিস রোজাকে আজ আসতে পারেনি বাড়িতে। আপাতত হৃদির মাথাটা তার উড়োতে। কিছুক্ষণ আগে চোখ বুজেছে, আজ সারাদিন চালিয়েছে। কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করেছে মিস রোজার কথা। এত এত কাজ সবই পেন্ডিংয়ে রাখা আপাতত। শান্ত কাছে এসে ধীর গলায় সবটা জানালো। এতে কোনো পরিবর্তন এলো না আদিলের চোখে মুখে। সে শুধু নাক মুখে শব্দ করল, যেন সে জানতো এমন কিছুই হবে। কিন্তু কেন? এখানে কি এমন কিছু অজানা আছে যা শান্ত জানে না? দ্য পাওয়ারফুল ইন্টেলিজেন্ট বডিগার্ড। বস, মিস রোজা বিয়ে করতে চাইলে ওই বলদ করবে না কেন? কোনো কাহিনী আছে নাকি? আদিল ফাইলে চোখ রেখে জবাবে বলল, কিভাবে শিওর হলি? না মানে এতটুকু শিওর যে মিস রোজা আজ পারিবারিকভাবে বিয়েটা সারতে চেয়েছিল। যতটুকু জানতাম ওই বলদ মিস রোজাকে বিয়ে করতে মুখিয়েছিল। তাহলে যেহেতু আজ বিয়েটা হয়নি, তার মানে কাহিনী তো একটা আছে। এলেন এসে দাঁড়িয়েছিল পেছনে। এই যাত্রায় নির্বিকারভাবে বলল, আগামীকাল গিয়ে কি কোনোভাবে ও বাসায় সিসিটিভি লাগিয়ে আসবো? শান্তর চোয়াল ঝুলে এলো আর চোখে তাকালো স্তব্ধ হয়ে। এলিনের মুখের পরিবর্তন হলো না। আদিল হাতের ফাইলটা শেষ করে অন্যটা ধরেছে। এক ফাঁকে রীতির গায়ের কম্পোটার ভালোভাবে টেনে দিল। এ যাত্রায় বলল, আপাতত কিছুই করতে হবে না, সময় আসুক। সময়? কোন সময়? কিসের সময় বস? আপন মনে অশান্ত হলেও ওপরে শান্ত স্বাভাবিক। সময় ফোন বাজল আদিলের। টি টেবিলের ওপরে রাখা ফোনের স্ক্রিনে চোখ গেল। কল করেছে আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকার। আদিল সময় নিয়ে ফোন হাতে তুলে নিল। কল রিসিভ করে কানে ধরল। ও পাশে কি বলল শান্তর জানা নেই, কিন্তু শুনল আদিলের আদেশ, জাস্ট টেল দেম টু ফলো। কিছু করার প্রয়োজন নেই, আপডেট চাই উইথ প্রুফ। মেডিকেল চেক আপের রিপোর্ট এসেছে। শান্ত কি একটু কাছে গিয়ে শুনবে ও পাশের ওই বুড়োটা কি বলছে? কিসের রিপোর্ট? কাকে ফলো করাচ্ছে? পার্সোনাল বডিগার্ড হয়ে কী লাভ যদি এমন রসালো খবর শান্ত না জানে? তার বসটা একটা যাচ্ছে তাই। তার ভাবনার মধ্যেই আদিল বলল, অথেন্টিক রিপোর্টই চাই, ডক্টরের স্টেটমেন্ট সহ। ফজরে আজান পড়েছে মাত্র। বাহিরে গুটগুটে অন্ধকার তখনও। হৃদির ঘুম ভেঙে গিয়েছে। অস্থির লাগছে হয়তো, দেখেই হয়তো বা ঘুমটা ভেঙেছে বারবার। আর সময়ও যেন আর যাচ্ছেই না। তার স্নো হোয়াইটের আসতে এখনও কত দেরি। আজও যদি না আসে। হৃদির বাচ্চা মনটা আনচান করে যাচ্ছে। সে ছোট ছোট পায়ে বেরিয়ে এলো গ্রাউন্ড ফ্লোরে। ঝাড়বাতিটার রং পরিবর্তন করা। একটা হলদে মৃদু আলো জ্বালানিতে পুরোপুরি উজ্জ্বল না সবটা, একটু আধারে। হৃদি তার বিড়াল পুতুল চড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। এসে দাঁড়ালো দুয়ারের দিকে। দুয়ারে বডিগার্ড দাঁড়িয়ে আছে দুটো। হৃদি মিষ্টি করে বলল, গুড মর্নিং। বডিগার্ড দুটোর একটার নাম ক্লান্ত। ক্লান্ত তার আসল নাম না, তার ভালো নাম আছে। এই নামটা দিয়েছে আদিল মির্জা, কারণ ক্লান্ত কখনো ক্লান্ত হয় না, সবসময় ফাইটিং মোডে থাকে। গম্ভীর মুখে আসে না ক্লান্তর। তার ওপরে নরম করে হাসার চেষ্টা করলেও পুতুলের মতো বাচ্চার সামনে। প্রিন্সেস, মর্নিং টু ইউ টু। কিন্তু আপনি এত ভোরে উঠেছেন কেন? রীতি বাহিরেরটা দেখতে চেয়ে প্রশ্ন করল। বডিগার্ড আঙ্কেল, ডোবো আঙ্কেল কি গিয়েছে আমার স্নো হোয়াইটকে আনতে? আমি এক্ষুনি জেনে আসছি। রীতি মাথা দোলালো। ক্লান্ত গিয়ে খোঁজে নিয়ে ফিরে এসে জানালো, গিয়েছে, শীঘ্র চলে আসবে। রীতি এসে বসলো সোফায়, টেলিভিশন ছাড়লো। পা দুলিয়ে কিছুক্ষণ টেলিভিশনের দিকে চেয়ে আবার কিছুক্ষণ দুয়ারের দিকে তাকালো। আধ ঘন্টাখানেক পর গাড়ির শব্দ শোনা গেল। রীতি দ্রুত নামলো সোফা থেকে। তখনই দেখলো রোজা দ্রুত কদমে ঢুকছে। মুহূর্তেই চিৎকার করে ছুটে গেল মেয়েটা, স্নো হোয়াইট। রোজা দুহাঁটু ভেঙে বসেছে ফ্লোরে। ওভাবে রীতির নরম সরম শরীরটা বুকের ভেতরে আগলে নিয়েছে। যত্নের সাথে মাথায় বুলিয়ে দিয়েছে অনবরত হাত। বড় করে শ্বাস টেনে নিয়ে ওর আতুরে মুখে থেমে থেমে ছোট ছোট চুমু বসালো। রীতি কেমন আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে তার গলা। নীরবে মুখটা বাড়িয়ে ডুবিয়ে রাখলো গলার খাঁজে। অনেকক্ষণ কোনো কথাই বলল না আর মেয়েটা। এভাবেই থাকলো। এবারে রোজা ওকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। ওর পা দুটো তখন আর পাতলা কোমর জড়িয়ে রেখেছে। রীতি ভীষণ অভিমান নিয়ে ফিসফিস করে বলল, কেন গতকাল আসনি? আই মিসড ইউ আ লট। রোজা অনুশোচনায় ভোগে, তিত্তির করে কাঁপে ঠোঁট জোড়া। কেমন এক সূক্ষ্ম যন্ত্রণা হয় বুকের ভেতরে। অথচ সামনে এই কাজটা পুরোপুরি ছেড়ে দেওয়ার কথা, হৃদিকে ভুলে যাওয়ার কথা চিরতরে। আর সে একটা দিনই এই মিষ্টি মুখটা না দেখে এমন ভেঙে পড়েছে। কিভাবে থাকবে হৃদিকে ছাড়া? দিনের পর দিন, মাসের পর মাস অমন বাচ্চা বাচ্চা কণ্ঠের অভিমানে রোজার অনুশোচনা গাঢ় হয়। ঠোঁট ছুয়ালো হৃদির চুলে। ওকে কোলে নিয়ে সোফাতে বসতে বসতে বলল, একটু ব্যস্ত ছিলাম সোনা, তুমি কি করেছো গতকাল সারাদিন? রীতি মুহূর্তে উচ্ছ্বাস নিয়ে বলতে থাকলো, গতকাল সব কিছু। বাবার সাথে কোথায় কোথায় গিয়েছে, কি কি করেছে সব। রোজা মন দিয়ে শুনল। ওর কথার মধ্যে ছোট ছোট করে সেও কথা বলছে, জবাব দিচ্ছে ওর উচ্ছ্বাস বাড়াতে। এতে মেয়েটার আনন্দের শেষ নেই। লিভিং রুমে বড় দেওয়াল ঘড়িতে
এক পলক তাকালো, ঘড়ির কাঁটা ছুঁয়ে 6টা ছুঁয়েছে। সময় হয়েছে রীতিকে ফ্রেশ করিয়ে তৈরি করে স্কুলের জন্য রওনা হয়, না হলে আবার দেরি হয়ে যাবে। সম্ভবত গতকাল মেয়েটা স্কুলে যায়নি, তাই আর সময় অপচয় করলো না। গল্প করতে থাকা রীতিকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে দোতলায়। করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে নিচে চোখ রাখতেই দেখলো লিভিং রুমে শান্ত দাঁড়িয়ে আছে, রোবটের মতো, ঠিক সোফার পেছনে। রোজা আশ্চর্য হয়ে গেল, হতবাক হলো। কখন এলো? এতক্ষণ তো সে লিভিং রুমের সোফাতেই বসেছিল, কারো অস্বস্তিটুকুও অনুভব করেনি। এই পর্যায়ে এসে বডিগার্ড সম্পর্কে তার ধারণার মাত্রা বাড়ল। এমন নিঃশব্দেও মানুষ আসা যাওয়া করতে পারে, ভয়ঙ্কর। শান্ত এতক্ষণ মাথা নুইয়ে রাখলো, এবারে তাকালো। রোজার চোখে চোখ পড়তেই হাসলো, উচ্চস্বরে বলল, গুড মর্নিং মিসেস রোজা, নাইস টু সি ইউ। রোজা বোকার মতো তাকিয়ে থেকে কোনো রকমে বলে, গুড মর্নিং। রীতির রুমে ঢুকে গেল আউড়িয়ে। রীতিকে নিচে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকলো। দাঁত ব্রাশ করা, মুখ ধোয়া মেয়েটা নিজে নিজে করতে পারে, তবে আজ স্বেচ্ছায় কিছু করতে চাইছে না, আর না চাইছে কোল থেকে নামতে। বাধ্য হয়ে ওকে কোলে নিয়েই সে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে বেরিয়ে এলো। তখনই মরিয়ম বেগম ব্রেকফাস্টের ট্রলি হাতে ঢুকলেন। মিষ্টি করে হেসে বললেন, গুড মর্নিং প্রিন্সেস, আজকে মন ভালো তো? রীতি খানিক লজ্জা পেল, মুখটা আড়াল করতে চেয়ে আর চোখে রোজার মুখের দিকে তাকাতেই রোজা শব্দ করে হেসে ফেলল। ওর ফুলোকালে ঠোঁট ডুবিয়ে দিল। মরিয়ম বেগমও হাসছেন, খাবার সাজাতে সাজাতে বললেন, গতকাল সারাদিন জুড়ে ভীষণ আপসেট হয়েছিল তোমার জন্য। রোজার ভেতরটা হাওয়াই মিঠাইয়ের মতো নরম হয়ে এলো। বুকের খুব কাছে থাকা বাচ্চাটাকে সারা জীবন নিজের খুব কাছে রাখতে ইচ্ছে করলো, বুকের মধ্যে রেখে আদরে আদরে সারা জীবন পেরোতে ইচ্ছে করলো। মনকে তখনই সামলাতে পারল না সে। মন তো কত কিছুই চাই, চাইলে কি আর পাওয়া যায়? সবসময় মনের কথা শোনা উচিত না, মাঝে মধ্যে মস্তিষ্কের কথা, পরিবারের কথা, ভবিষ্যতের কথা ভাবা উচিত। রীতিকে স্কুল ড্রেস পরিয়ে নিতে অন্যমনস্ক হয়েছিল রোজা। রীতি দেখছিল কাছ থেকে, হঠাৎ করে মাথাটা এগিয়ে রোজার ঠোঁটে শব্দ করে চুমু খেলো। আসমিক এমন হওয়াতে রোজা ভাবাচাকা খেলো। রীতি ফিসফিস করে বলল, স্নো হোয়াইট, তোমার লিপস কি প্রিটি, আই ওয়ানা কিস দেম। রোজার ভাবনায় মুহূর্তে উড়ে হারিয়ে যায় ফানুসের মতো। সেও পালাক্রমে রীতির রক্তিম ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। মরিয়ম বেগম পাশ থেকে মুচকি হেসে দেখছিলেন এই মিষ্টি মুহূর্তটুকু। হঠাৎ আতকে ওঠে রোজা, ঘড়ি কাটা 6:30। 4টায় ছবে বলে দ্রুত রীতিকে ব্রেকফাস্ট করাতে চাইলে সেখানেই রীতির দুষ্টুমি লেগেই আছে। বাচ্চাটার মুখ থেকে আজ যেন হাসি সরছেই না, এত হাসছে এত। এমন প্রাণোচ্ছল হাসি দেখে রোজার সকালটাই ঝলমলে সকালের মতো উজ্জ্বল, প্রাণবন্ত লাগলো। দুজনে উচ্ছ্বাস নিয়ে ব্রেকফাস্ট করলো, তারপর রীতিকে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। পেছনে মরিয়ম বেগম রীতির ব্যাগ নিয়ে আসতেন। রোজা চোখে পড়লো লিভিং রুমে পিনপতন নীরবতা জিয়েই রেখে সোফার বসে আছে আদিল মির্জা। আজ আর ফুল স্যুটে নেই, লুজ জিন্সের সাথে গায়ে সাদা শার্ট জড়ানো, কোলে ল্যাপটপ। তার পেছনে শান্ত এলেন সহ আজ স্বপন আর ক্লান্ত দাঁড়িয়ে আছে। তাদের মুখের অবস্থা অবর্ণনীয়। রোজা ওদিকে মাথা ঘামালো না, সিঁড়ি বেয়ে নিচে নেমে রীতিকে ছেড়ে দিল। রীতি হেসে ছুটল সোফার দিকে, তোতা পাখির মতো বলল, আ ভেরি গুড মর্নিং ড্যাডি। রোজা দাঁড়িয়ে থাকলো দূরত্ব রেখেই, এগিয়ে গিয়ে শুভ সকাল জানানোর প্রয়োজন বোধ করলো না। মারিয়ম বেগম হাত থেকে এ যাত্রায় স্কুল ব্যাগটা নিজের কাছে নিল। আদিল মেয়েকে উড়তে বসে আনমনা পর্যবেক্ষণ করলো ওর চুলে করা হেয়ার স্টাইলটা। কি কমপ্লিকেটেড আর প্রিটি হেয়ার স্টাইল। মর্নিং মাই চাইল্ড, ইউ লুক সো হ্যাপি। রীতি খিলখিল করে হেসে জানায়, আই এম সো হ্যাপি। আদিল নিজেও প্রশ্ন করে, এত হ্যাপি কেন? রীতি ঠোঁট টিপে হেসে ফিসফিস করে বলে, তুমি জানো তো। আদিল তাকায়ে আছে মেয়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে। রোজা তক্ষুনি তাকালো, বলতে চাইলো, দেরি হচ্ছে স্কুলের জন্য, এক্ষুনি বেরোতে হবে। অথচ কথা গলায় আটকে থাকলো পরবর্তী দৃশ্যে। রীতির ঠোঁটে চুমু খেয়ে আদিল বলল, স্কুলে যাও, দেরি হচ্ছে। রীতি পাল্টা তার বাবার ঠোঁটে গভীরভাবে চুমু খেয়ে কোল থেকে নামলো দ্রুত। দৌড়ে এসে ধরল কিং কর্তব্য প্রিমোট রোজার হাত। রোজা পলক ফেলল, চোখে চোখ পড়ল আদিল মির্জার সাথে। ওই লোক এক মুহূর্তের জন্য তার ঠোঁটের দিকে চেয়ে দৃষ্টি সরিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে কেমন অস্বস্তিতে রোজা দম বন্ধ হয়ে এলো। চট জলদি রীতিকে নিয়ে বেরোতে উতলা হলো। কেন যেন সিংহ তাকে তাড়া করছে পেছন থেকে। শান্ত আর এলেনের চোখ কপালে, তাদের মুখ হা হয়ে আছে। দুজনের স্বাভাবিক হতে সময় লাগলো। শান্ত আর চোখে তার ট্যাবলেটের সিসিটিভি ফুটেজের দিকে। আদিল নির্বিকারভাবে ট্যাবলেট বন্ধ করে উঠে দাঁড়ালো, সিঁড়ি ধরল। ইরেনের চোয়াল ঝুলে এসেছে, ঝুলে যাওয়া চোয়াল নিয়েই বসের পেছনে কদম বাড়ালো। ইরেনের চোয়াল ঝুলে আসা বোধহয় এই প্রথম, অথচ এই বিষয় নিয়ে মজা উড়ানোর মতো মস্তিষ্ক আপাতত শান্তর নেই। এলেন বোকার মতো তাকালো পাশাপাশি হাঁটা শান্তর দিকে, প্রশ্ন করলো চাপা স্বরে। বস দ্রুত এসে বসলো লিভিং রুমে, কোনো কারণ ব্যতীত। এখন আবার উপরে উঠছে,
শান্ত চোখ পিটপিট করে কোনো রকমে আওড়ালো। তখন বস প্রিন্সেসকে আর বলতে পারল না। আদিল মাথা ঘুরিয়ে তাকাতেই দুজন চুপ হয়ে গেল। এক মুহূর্তে বদলে গেল আদিল মির্জার গুরু গম্ভীর অনুভূতিহীন পার্সোনাল বডিগার্ড। রবটের মতো পিছু পিছু এসে দাঁড়ালো রুমের সামনে। এরপরে নির্বিকার থাকলেও ভেতরে শান্ত অশান্ত বটে। একটা অচেনা স্ক্যান্ডাল ঘটে গিয়েছে মনে হচ্ছে। ও মাই গড! রোজা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। এতক্ষণ অবশ্য ভেতরে বসেছিল। এখন রেতের স্কুল ছুটি হওয়ার সময় বলেই বেরিয়ে এসে দাঁড়ানো, দৃষ্টি তাক করা বন্ধ গেটের দিকে ডুবো পাশে এসে দাঁড়িয়ে আছে পাহারা দেওয়ার মতো করে। গেট খুলে দেওয়ার অনেকক্ষণ পর রেদি বেরিয়ে এলো তার শিক্ষিকার হাত ধরে। ওর স্কুলের ব্যাগটা শিক্ষিকার হাতে। রোজাকে দেখে হাত উঁচিয়ে নাড়ল মেয়েটা। মুখ ভরে আসছে কেমন। রোজা হেসে এগিয়ে গিয়ে রীতির স্কুল ব্যাগটা নিল শিক্ষিকার হাত থেকে। বিদায় জানিয়ে রীতিকে নিয়ে উঠে বসলো গাড়িতে। রীতি মুহূর্তে রোজা কোলে উঠে বসলো। সারাটা রাস্তা তোতা পাখির মতো বলতে থাকা স্কুলের কাহিনী। রোজা নরম চোখে চেয়ে আছে, মন দিয়ে শুনলো পুরোটা সময় যাবৎ। তাতে গাড়িটা সবে এসে থামলো মির্জাবাড়ির সামনে। তিতান আর থোর কোথা থেকে যেন চেঁচামেচি করতে ছুটে এলো গাড়ির সামনে। রীতি ওদের দেখে আরও আনন্দের সাথে নেমে গেল। রোজা আটকানোর আগেই নেমে কুকুর দুটো দু হাতের সামনে আদরে করেছে। আর অমন জলদস্যুর মতো দেখতে কুকুর দুটো আহ্লাদে মাটিতে কড়াকড়ি করছে। ওই দৃশ্য সামান্য ঢোক গিলল রোজা। সে আসলে এমনিতেও কুকুর ভয় পায়। রাস্তাঘাটে সাধারণ কুকুরগুলো তেড়িয়ে চলে, সেখানে এমন দানবের মতো কুকুর দুটোকে দেখলে তার আত্মায় পানি থাকে না, হাত পা ঝিমঝিম করে। রোজা ভয়ে বেরোতেই পারছিল না। ওদিকে রীতি সামনে সমানে ডাকছে, স্নো হোয়াইট তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো তিতান আর থোর কেমন দুষ্ট হয়ে গেছে। রোজা আবারও ঢোক গিলল। ওদিকে ধ্রুব গাড়ি দরজা খুলে ধরে আছে তার জন্য, অথচ সে বেরোচ্ছে না। অনেকটা সময় অপচয় করার পরেও অবশেষে বেরোলো। সে বেরোতেই শান্ত কুকুর দুটো কেউ কেউ করে উঠল। রোজা আতঙ্কে দুপা পিছিয়ে চেয়েও পৌঁছালো না। ভয় পেলেই সমস্যা। কাউকে তো আর আক্রমণ করছে না, রোজাকেও করবে না যদি সে শান্ত থাকে। নিজেকে নিজেই বুঝিয়ে স্বাভাবিক থাকতে চাইল, অথচ অবস্মৃতি দুহাতে ধরে গলা চড়িয়ে গত হয়ে ডাকলো, স্নো হোয়াইট কাম অ্যান্ড টাচ দেম, সি দে আর সো সুইট। রোজার ভেতরটা কেঁপে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার কষ্ট হয়ে এলো। কোনো রকমে আওড়ালো, প্রিন্সেস লেটস গো ইনসাইড। রীতি ফিরে তাকালো, হেসে হেসে হাত নাড়িয়ে কাছে ডাকলো, আসো না আসো। রোজা বাধ্য হয়ে চোখ মুখ খিচে এগুলো কয়েক কদম। তিতান দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে রোজার দিকে। রোজা ভয়ে এইটুকুনি হয়ে গেল, আর এগোতে পারলো না। ওদিকে রীতি নিজেই ধরে কলার টেনে ধরে সাথে করে আনলো রোজার কাছে। ধরে পশম ছুঁয়ে বলল, দেখো ওর পশম কত নরম হয়ে গেছে। রোজা কম্পিত হাত বাড়িয়ে ছুলো কুকুর দুটোর মাথাটা। অমনি কুকুরটা মাটিতে পড়ে শুয়ে পড়ল আহ্লাদে। তার কাণ্ড বুঝিয়ে দিচ্ছে। সে আরও আদর চাচ্ছে। রোজার সাহস বাড়ে এতে কিঞ্চিত। বরাবরই ভয়কে জয় করার মতো সাহস এসে দুপায়ে ভর দিয়ে বসে ঈদের তস্ত করে আরেকবার মাথা বুলিয়ে দিতেই তোর নিচের মাথাটা আরও এগিয়ে দিল। এত বড় শরীরে কুকুরটাকে মুহূর্তে একটা বাচ্চা লাগলো। মোটেও আর ভয়ঙ্কর লাগছে না। ভয়টা একটু কাটাতেই হৃদির সাথে সামনে কুকুর দুটোকে রোজাও আদর করতে লাগলো। এক পর্যায়ে হাসলো, আনমনে আওড়ালো। দেখতে কত ভয়ঙ্কর, অথচ পুরো বাচ্চা সুবল। আদিলের হাতের সিগারেটটা চলতে চলতে আঙুলের চামড়ায় লাগতেই তার ধ্যান ভাঙল। দৃষ্টি ফিরিয়ে আনলো গার্ডেনের দৃশ্য থেকে। আঙ্গুলের দিকে তাকিয়ে দেখলো সিগারেটের পুরে শেষ হয়ে গিয়েছে। সিগারেট ফেলে দিয়ে ফের তাকালো। রীতি হাসতে, পালা দিয়ে হাসছে মিস রোজাও। শান্ত আর এলেনও বারান্দায় দাঁড়িয়ে আছে আদিলের ঠিক পেছনে, হাতে পালস। কাজ রেখে হঠাৎ করে এখানে এসে দাঁড়ানোর মানেটা পরিষ্কার হতেই এলেন কিছুক্ষণের জন্য চোখ বুঝল। পর মুহূর্তে থমথমে কণ্ঠে বলল, বস মিস রোজাকে তুলে আনি। এলেন সবসময় দেখে এসেছে, জেনে এসেছে আদিল মির্জা যা চাই তা আদায় করে নাই, বাই হুক আর বাই ক্রুক। তাই দেরি করে হলেও যখন এলেন বুঝতে পেরেছে তার বস মিস রোজাকে যাচ্ছে, তার মনে হয়েছে মিস রোজা ভালো না মানলে সোজা তুলে নিয়ে আসা হবে, প্রয়োজনে আটকে রাখা হোক। দিন শেষে বস যেন সেই নারীকেই খুব করে চাচ্ছে। তাকে হাতের খুব কাছে রেখে এমন আপোষ থাকার কোনো কারণই নেই। এত ভাবাভাবির কি কিছু আছে এখানে? কেন তার বস অপেক্ষা করে থাকবে? সিসিটিভি ফুটেজে কিংবা লুকোচুরি করে দেখবেই বা কেন? তুলে আনলেই তো হয়। আদিল মির্জা চেয়েছে আর সে তা পায়নি, এমন কি কখনো হয়েছে? হয়নি তো। কদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটি আজ কেমন মুখ ফুসকে বেরিয়ে গেল। মুখটা কি শান্তকে অনুসরণ করছে? ইলেন আর চোখে তাকাতেই দেখলো শান্ত ড্যাপচাপ করে তাকিয়ে আছে, কিছুটা সরেও দাঁড়িয়েছে তার থেকে। দাঁতটা কিরমির করে উঠল এলেনের। এ যাত্রায় আদিলও ফিরে এসেছে। মুহূর্তে বেচারা সতর্ক হয়। বসের গম্ভীর দৃষ্টির সামনে নির্বিকার থাকার চেষ্টা করে যায়। আর চোখে নজর রেখেছে আদিলের হাত দুটোর উপরে। তাদের উপর রাখলেই প্যান্টের বেল্ট দিয়ে
মারার মতন অঘটন ঘটিয়েছে অনেকবার। আবার না ঘটায়, তবে তেমন কিছুই হলো না। আদিল পুনরায় মাথা ঘুরিয়ে দৃষ্টি বাগানে রেখেছে। এতক্ষণ যাবৎ গলার শ্বাস আটকে ছিল এলেনের। এই যাত্রায় আটকে রাখা শ্বাসটুকু ফেলল। তখনই আদিলের শান্ত ধীর কণ্ঠ শোনা গেল, লেটস টেক ইট স্লো। শান্ত হকচকিয়ে উঠল। তখনই জিজ্ঞেস করতে করতে উতলা হলো, হোয়াট ইউ ওয়ানা টেক ইট স্লো বস? তবে এর সাহস হলো না। এলেনও আর একটু শব্দও করেনি। তার শুধু চোখে ভাসছে বসের তীক্ষ্ণ দৃষ্টি। কবে যেন বস তার গলাটা টিপে ধরে, ভবিষ্যতে মুখ সামলে কথা বলতে হবে। ওই সময় আদিলের ফোনটা বেঁচে উঠল। ফোনটা সোফায় সামনে টি টেবিলের উপরে ছিল। এলেন গিয়ে ফোনটা এনে বাড়িয়ে ধরল। তাকালেও না স্ক্রিনের দিকে, অথচ শান্ত খাটটা কাত করে ঠিকই দেখে নিয়েছে। কল করেছে ম্যানেজার আনোয়ার খন্দকার। নামটা দেখে তার চোখ মুখ কুচকে এলো। আদিল না ফিরেই বাড়িয়ে ধরা ফোনটা হাতে নিল, রিসিভ করে কানে ধরল। দৃষ্টি তখনও বাঁকানি। মিহি বাতাসে দুলছে মিস রোজার চুল। সেই চুল এলোমেলো ভঙ্গিতে কানের পেছনে গুজে দুহাতেও ভেঙে বসেছে ঘাসের ওপরে। সূর্যের আলোটা তীক্ষ্ণ না এই মুহূর্তে, ভীষণ মিষ্টি করেই ছুঁয়েছে সুন্দর মুখখানি। তিতানার থোর সাথে আহ্লাদ করে হাসতে থাকা তাকে আর রীতিকে অন্যরকম লাগছে। ওপাশে ম্যানেজার আনোয়ার কি বলল শোনা গেল না, তবে অনেকটা সময় নিয়ে আদিল আওড়ালো, শুড আই কাট হিজ লিটল ব্রাদার ঘ্যাচাং ঘ্যাচাং। শান্ত কান খাড়া করতে শুনতে চাইল। ও সময়ে আদিল পুনরায় বলল, দেখি হোয়াট ইজ হি আপ টু। আদিল হাতটা নিয়ে ইশারা করায় শান্ত আর এলেন বেরিয়ে এলো। শান্ত অবশ্য অনেকটা অনিচ্ছুকভাবেই বেরিয়ে এসেছে। দরজার কাছে স্বপন দাঁড়িয়ে আছে। শান্তর আঁকাবাঁকা মুখের অভিব্যক্তি দেখে আস্তে করে জিজ্ঞেস করে, কি হয়েছে? শান্ত আওড়ায় আনমনা, বসের ময়ে হয়ে গেছে। স্বপন হতবিহ্বল, বসের ময়ে। তখনই আদিলের গম্ভীর কণ্ঠে ডাক পড়ে, শান্ত। শান্ত আতকে উঠে ঘাবড়ে যায়। বসকে শুনে ফেলেছে। ও মাই গড। এলিন তাতে দাঁত পিষে চাপা গলায় বলে, এবার তোর ময়ে হয়ে যাবে। শান্ত কয়েকবার ধীর গলায় না 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 করতে করতে ভেতরের দিকে এগোচ্ছে। মারিয়ম বেগম যখন লাঞ্চের ট্রলি ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলেন, শুনতে পেলেন ওয়াশরুম থেকে ভেসে আসা হাসির আওয়াজ। রীতি পানোচ্ছল হাসির আওয়াজে রীতিমতো প্রতিধ্বনি তুলেছে। মরিয়ম বেগমের দৃষ্টি নরম হয়ে আসে। মিষ্টি করে হাসতে হাসতে টি টেবিলের ওপরে লাঞ্চ পরিবেশন করতে থাকলো। ওদিকে রোজা অসহায়। রীতিকে গোসল করাতে নিলেই ভীষণভাবে মুশকিলে পড়তে হয় তাকে। বাচ্চাটা এত দুষ্টুমি করে, তার উপর আজ একটু বেশি করেছে। গতকাল সে আসেনি বলেই বুঝি এমন প্রতিশোধ নিচ্ছে মেয়েটা। অসহায় হয়ে এবারেও ওর চঞ্চল হাত দুটোকে থামাতে দ্রুত বাড়ালো তোয়ালে দ্বারা, পুরো ওকে পেঁচিয়ে কোলে তুলে নিল জাপটে। এনে রাখলো নরম বিছানার ওপরে। রীতি দুপা ভাঁজ করে বসেছে। ওর গায়ে গোলাপি রঙের বাথরুম। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে শুরু করেছে রোজা। ও সময়ে রীতি হাপুস চোখে চেয়ে ধীরে প্রশ্ন করলো, স্নো হোয়াইট, আর ইউ ফরগেটিং সামথিং? হেয়ার ড্রায়ারের তুমুল আওয়াজের মধ্যেও প্রশ্নটি স্পষ্ট শুনতে পেল রোজা। অবুঝের মতো নিজের কাছে ব্যস্ততাকে জবাবে বলল, না তো, কি ভুলবো। রীতি আগ্রহী চোখে চেয়ে আছে। আরও দৃঢ়ভাবে ফের বলল, মনে করার চেষ্টা করো। রোজা ভাবনায় অভিনয় করলো কিছুক্ষণ। রীতি চকচকে দৃষ্টির সামনে পুনরায় অসহায়ভাবে মাথা নাড়িয়ে বলল, কিছু তো মনে পড়ছে না, কি ভুলে যাচ্ছি আমি? রীতির উজ্জ্বল মুখটা মুহূর্তে মিইয়ে গেল কেমন। ওর মিয়ে যাওয়া মুখটা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারল না রোজা। তাৎক্ষণিক হেয়ার ড্রায়ার বন্ধ করে রাখলো পাশেই। দ্রুত রীতির নাতুস মুখটা আলতোভাবে দু হাতে নিয়ে আদর করে দিয়ে বলল, আমার প্রিন্সেসের জন্মদিন আমি কিভাবে ভুলতে পারি? সম্ভব? রীতি শব্দ করে হেসে ওঠে। রোজা কোমর জড়িয়ে ধরে হাসতে হাসতে বলে, আমি জানি তোমার মনে আছে, আমি তো অভিনয় করেছিলাম, আর তুমি বিশ্বাসও করে নিয়েছ। হাউ সিলি। রোজার চোখ দুটো বড় বড় হয়ে এলো। মিছিমিছি রাগ দেখিয়ে পর মুহূর্তেই দু হাতে কাতুকুতু দিতে শুরু করেছে। বিপরীতে রীতি হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়েছে। চুলগুলো শুকিয়ে পাখির বাসা হয়ে আছে। ক্রমান্বয়ে মাথা নাড়িয়ে বোঝাচ্ছে, আর কুতুকুতু দিতে হবে না। রোজাও আর দেয় না, বাচ্চাদের অতিরিক্ত হাসাতে নেই। আপাতত ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়াবে। রীতি ঘুমিয়ে পড়লে সে একটা বই পড়বে বলে ভেবে রেখেছে। কাঁধ ব্যাগে বইটার কি রাখা হয়েছিল মনে আসছে না। মাগরিবের আজান পড়েছে। রীতির ঘুম ভাঙেনি এখনো। বাচ্চাটার বুঝি রাতে ঘুম হয়নি। হাতের বইটা রেখে রোজা উঠে দাঁড়ালো। বিছানা কাছাকাছি এসে দেখলো রীতি ঘুমিয়ে বেহুশ প্রায়। ওঠার নামগন্ধ নেই। মারিয়ম বেগম রাস্তা নিয়ে কিছুক্ষণ আগে একবার এসেছিলেন। রীতি ঘুমাচ্ছিল বলে ফিরে গিয়েছেন। এই যাত্রায় ওর ঘুম না ভাঙলে রাতে মোটেও ঘুমোতে পারবে না। অগত্যা ইচ্ছের বিপরীতে গিয়ে রীতিকে কোলে তুলে আদরে ডাকলো। প্রথম ডাকে সারা শব্দ না করলেও দ্বিতীয় ডাকে ঠিক চোখ মেলে তাকালো। ঘুম থেকে উঠলে ওর মন মেজাজ ভালো থাকে না কিছুক্ষণ। ওই সময়টায় রোজা কোলে ঘাপটি মেরে ঝিমোতে পছন্দ করে। আজও তাই।
কিছুক্ষণ রিদিকে কোলে নিয়ে পায়চারি করে এগুলো ওয়াশরুমের দিকে, ফ্রেশ করিয়ে চুল বেঁধে পরিপাটি করে নিয়ে বেরোলো রুম ছেড়ে। মারিয়ম বেগম তাদের দেখে ডাইনিংয়ে নাস্তা পরিবেশন করতে করতে ব্যস্ত হয়ে পড়লেন। রোজা আর চোখে আশপাশটা ভালোভাবে দেখে নিল। দুয়ারে দুটো বডিগার্ড বাদ তো কাউকে দেখা যাচ্ছে না। যাক, শান্ত আর এলেন আশেপাশে দেখা যাচ্ছে না, অর্থাৎ এই মুহূর্তে আদিল মির্জা বাড়িতে নেই। ওরা নেই মানে আদিল মির্জাও নেই। রোজা কোনোভাবেই ওই লোকটার সামনে পড়তে চায় না। আজকের সকালে একটা বিষয় তাকে এখনো অপ্রস্তুত করেছে, অনেক চোখ অজানা ঘটনা। অথচ কেমন খারাপ প্রভাব ফেলেছে ওর উপরে, নাকি রোজায় বেশি বেশি ভাবছে। বডিগার্ড আঙ্কেল, জাটি কোথায়? ক্লান্ত দুয়ারে দাঁড়িয়ে ছিল সৈনিকের মতো। হৃদির প্রশ্নে নরম কণ্ঠ করার চেষ্টারত করে বলল, বস্ত বেরিয়েছে। কোনো প্রয়োজন পেয়েছে? টেল মি। হৃদি মাথা নাড়িয়ে বোঝালো, কোনো প্রয়োজন নেই। ও ফিরে গিয়ে বসলো রোজার কোলে। আর টেলিভিশন চলছে ডিজনিল্যান্ড। রীতি মন দিয়েই দেখছে তা, পাশাপাশি রোজার হাতে নাস্তাও করে দিচ্ছে। বেশ রাত করে ফেরা হয়েছে রোজার, ঘড়ি কাটা ঘুরছে 12টায়। বাড়িতে প্রবেশ করতেই তার চোখ কপালে উঠে গেল প্রায়। লিভিং রুমে জিহাদ বসে আছে, চোখ মুখ খোলা, মুখের বাম পাশটা নীল হয়ে আছে। রোজা আতকে ওঠে, ছুটে গেল ভেতরে, আর্তনাদ করে উঠল, কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? মারামারি করেছো? নিপা বেগম কাপড়ে বরফ পেঁচিয়ে ধরে রেখেছেন জিহাদের গালে। জিহাদ দুর্বলভাবে পড়ে আছে সোফার এক কোণে। রোজার প্রশ্নে কোনো রকমের জবাবে বলল, চৌরাস্তায় মাথায় অটোর জন্য দাঁড়িয়েছিলাম, হঠাৎ কয়েকটা গাড়ি ঘিরে তুললো আমাকে। কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই, কিছু নেই। কয়েকজন বেরিয়ে এসে আমাকে মেরে চোখের পলকে চলে গেল। রোজা হতবাক, এও সম্ভব? কারণ ছাড়া এমন কেউ করে? কাঁধের ব্যাগটা সোফায় ফেলে এলো। নিপা বেগম কাপড়ে মোড়ানো বরফটা তার হাতে দিয়ে উঠে রান্নাঘরের দিকে ছুটল। তার জায়গায় রোজা বসে হালকা বরফ করে চেপে ধরল জিহাদের গালের নীল হয়ে আসা স্থানে। ছেলেটা মুহূর্তে মৃদুস্বরে আর্তনাদ করল, ব্যথায় জর্জরিত পুরো শরীর। রোজা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, গাড়ি নাম্বার মুখস্থ করেছ? হুদায় কেন এসে মেরে পালাবে? তুমি কারোর সাথে লেগেছো? জিহাদ কারোর সাথে লাগেনি, নিজের জ্বালাতেই তো সে বাঁচে না, অন্যদের নিয়ে ঝামেলা করার সময় কোথায়? আর তার উপর সে তো মূল কথাটাই বলতে পারলো না কাউকে। এসব আবার বলা যায়? কিভাবে বলবে সে? ওই লোকগুলো চাকু দিয়ে তার লিটিল ব্রাদারকে কাটতে চেয়েছিল। দেশে কি নতুন সন্ত্রাস নেমেছে, যারা পুরুষদের ছোট ভাইকে কেটে নিয়ে যায়? সকালেই তো তার সংবাদপত্র পড়ল, এমন কোনো সংবাদ তো চোখে পড়ল না। জিহাদ বোধহয় ভয়ে কিছুদিন বেরোতেই পারবে না ঘর ছেড়ে। চোখ বুঝলেই ওই দৃশ্য ভেসে উঠেছে। আতঙ্কে তার ঘুমও হচ্ছে না মনে হচ্ছে। আর আর বিশেষ করে ওই লোকটা যে খুব শেষের দিকে গাড়ি থেকে বেরিয়ে এসেছিল, এসে সোজা কেমন তার ওখানটাই পাড়া দিয়ে ধরল। কে ছিল লোকটা? কারা ছিল? কাদের নজর কাড়ল সে? চিন্তায় জিহাদের দুটো চুল পেকে গিয়েছে। এ কি মুসিবত! এমনিতে কি আর কম মুসিবত আছে?